হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে। আজকে আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টার লেকচার নাম্বার 6-এ। তো আজকে হচ্ছে আমাদের লেকচার টপিক তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আরও কিছু ম্যাথ। তো মেইনলি হচ্ছে গিয়ে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ছি এবং হচ্ছে গিয়ে এই রিলেটেড যে নর্মাল ম্যাথ হতে পারে সেগুলো কমপ্লিট করছি। তারপর হচ্ছে চারটি যে তাপগতীয় প্রক্রিয়া সেইগুলো ম্যাথ হচ্ছে গিয়ে আমরা প্র্যাকটিস করে আসছি। তো এখানে আরও কিছু ম্যাথ বলতে আমরা বোঝাচ্ছি যে তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা, এটা মেইন থিমটা কী ছিল বলো তো একটু। আমাদের মেইন থিমটা ছিল শক্তির নিত্যতা রিলেটেড, ঠিক আছে। মানে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় তাপ স্থানান্তর হয় বা যান্ত্রিক শক্তি স্থানান্তর হয় তাহলে হচ্ছে গিয়ে এখানে শক্তির নিত্যতাটা মেনটেন হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে ওই রিলেটেড কিছু ম্যাথই হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে আমরা মেইনলি কমপ্লিট করব। তো আজকের ক্লাসে যাওয়ার আগে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তোমাদের এরকম একটা ম্যাথ আমি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছিলাম বা সলভ করে দিচ্ছি ক্লাসে। তো তখন আমি সলভ করার সময় জাস্ট হচ্ছে গিয়ে মানে একবার এক সেন্টেন্সে একটা ব্যাপার বলে চলে গেছিলাম। তো আমার পরবর্তীতে মনে হয়েছে না এই ব্যাপারটা একটু হয়তো ব্যাখ্যা করার দরকার ছিল। তো আমি 2 মিনিটে এটা অল্প করে একটু হচ্ছে ব্যাখ্যা করে দিচ্ছি। তারপর হচ্ছে আজকে আমাদের ওই ক্যালোরিমিতি বিষয়ক যে ম্যাথ, সেই ম্যাথে আজকে আমরা চলে যাব। তো দেখো কোয়েশ্চেনটা আমাদের কী ছিল। তোমাকে বলছে যে চিত্রে এ বি সি ডি এ বদ্ধ পথ বরাবর প্রক্রিয়ায় মোট কার্যের পরিমাণ কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। মানে এখানে একটা পূর্ণ যে চক্র সম্পন্ন হয়েছে, এই পূর্ণ চক্রের টোটাল কাজ কত সেটা তোমাকে বের করতে বলছে। তো আমরা বলছিলাম এই গ্রাফটা যদি পি বনাম বি গ্রাফ হইতো তাহলে এই যে এখানে একটা চক্র সম্পন্ন হয়েছে, এই চক্র সম্পন্নে কি পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে সেটা বের করার জন্য আমাদের হচ্ছে কি ওই যে আবদ্ধ ক্ষেত্রটা তার ক্ষেত্রফল বের করলেই হইতো। তো যেহেতু এটা পি বনাম বি গ্রাফ না, গ্রাফটা হচ্ছে পি বনাম টি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরিয়ার মান কাজের মানের সমতুল্য হবে না, ঠিক আছে। তো আমরা বলছিলাম সেই ক্ষেত্রে প্রতিটা ধাপে, ঠিক আছে, প্রতিটা ধাপে কি পরিমাণ কাজ হয়েছে সেইগুলো আমাদের যোগ করতে হইতো, ঠিক আছে। মানে এ থেকে বি পর্যন্ত যে কাজটা হয়েছে, তারপর হচ্ছে বি থেকে সি পর্যন্ত যে কাজটা হয়েছে, তারপর হচ্ছে সি থেকে আবার হচ্ছে ডি পর্যন্ত যে কাজটা হয়েছে, ডি থেকে এ পর্যন্ত, মানে চারটা যে প্রক্রিয়া এখানে সম্পন্ন হয়েছে, প্রতিটা চক্রে হচ্ছে আমাদের কাজের পরিমাণটা অ্যাকচুয়ালি বের করা লাগতো। তো আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদের এ থেকে বি পর্যন্ত যে ধাপটা হয়েছে আর সি থেকে ডি পর্যন্ত যে ধাপটা হয়েছে, এই ক্ষেত্রে কাজের পরিমাণ সমান, জাস্ট একটা অন্যটা নেগেটিভ, যে কারণে ক্লাসে জাস্ট আমি বলছিলাম যে একটা অপরটাকে নিউট্রাল করে দেবে, এটা আমার আর হচ্ছে ক্যালকুলেশন করতে হবে না। জাস্ট আমরা বি সি যে অংশটা সেটা ক্যালকুলেট করছিলাম, সি ডি আর ডি থেকে এ পর্যন্ত যে অংশটা সেটা ক্যালকুলেট করছিলাম। তো কেন এটা আসলে হচ্ছে কি একটা অপরটা নিউট্রাল করে দিছে বা হচ্ছে সমতুল্য এবং বিপরীত, ঠিক আছে। তো এই ব্যাপারটাকে আমি জাস্ট আর কি আজকে ব্যাখ্যা করব। তাহলে চলো আমি যদি হচ্ছে কি এখানে যে দুইটা পার্ট এ বি এবং হচ্ছে গিয়ে কি এ বি, দুইটা পার্টে আমি লিখে দিচ্ছি। ধরো এ বি যে অংশটা, এ বি পার্টে মানে এ থেকে বি পর্যন্ত যে কাজটা হয়েছে সেটা তো আমি নির্ণয় করতে চাই। তো মেইনলি হচ্ছে আমি যদি বলি এখানে আমি যদি কিউ পরিমাণ তাপ শক্তি ওই সিস্টেমে সরবরাহ করি, তাহলে আমাদের মেইন শুরুটা ছিল আমার ডি পরিমাণ অভ্যন্তরীণ শক্তির চেঞ্জ হবে আর ডিডাব্লিউ পরিমাণ কাজ হবে। তাহলে একটু খেয়াল করো, আমাদের হচ্ছে যদি শুরুতে যে কাজটা হয়েছে এই কাজটা আমি বের করতে চাই, তাহলে এই ডিডাব্লিউটা হবে অ্যাকচুয়ালি ডি কিউ মাইনাস হচ্ছে তোমার ডিউ, ঠিক আছে। এই পরিমাণ কাজটা হচ্ছে প্রথম ধাপে, এটাকে আমি নাম দিলাম হচ্ছে ধরো প্রথম ধাপে যে কাজটা হয়েছে। তাহলে একটু খেয়াল করো এই ক্ষেত্রে আমাদের কি পরিমাণ তাপশক্তি সরবরাহ করছিলাম আমি এই সিস্টেমে, যেহেতু এটা একটা সমচাপ প্রসেস, ঠিক আছে। আমরা দেখতেছি যে এই রেখা বরাবর আমাদের যে চাপটা, এই চাপটা ফিক্সড, 3p নট একটা চাপ ছিল, এই চাপটা ফিক্সড। তাহলে সমচাপ প্রক্রিয়ায় যদি আমি সিস্টেমে তাপশক্তি সরবরাহ করি আর এতে করে যদি তোমার তাপমাত্রার পরিবর্তন হয়, যে এখানে একটা তাপমাত্রা, এখানে কিন্তু ভিন্ন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে এতে করে আমার যে পরিমাণ তাপশক্তি সরবরাহ করতে হয় সেটাকে আমরা নাম দিছিলাম এনসিপি ডিটি। দেখো তোমরা হচ্ছে খেয়াল করতে পারতেছো কিনা, ঠিক আছে। ওই যে আমরা হচ্ছে লেকচার নাম্বার 3-তে অথবা 2-তে হয়তো আমরা আলোচনা করছিলাম যে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা এবং হচ্ছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে এনসিপিডিটি পরিমাণ আমি শক্তি এখানে সরবরাহ করছিলাম। দেখো এন কিন্তু হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে কি আমাদের সিপি যেটা এটা কনস্ট্যান্ট, তার মানে এখানে তাপমাত্রার একটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো এই তাপমাত্রা পরিবর্তনটা আমরা বুঝতেছি যে টি নট থেকে 3t নটে গেছিলো। তো যাই হোক এখানে জাস্ট পরিবর্তনটা আমরা বসাবো। তাহলে আমি হচ্ছে গিয়ে যে এখানে একটা তাপশক্তি সরবরাহ করছি আর অভ্যন্তরীণ শক্তির কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা অ্যাকচুয়ালি আসলে কত হবে বলো তো, এনসিবিডিটি, তাই না, এনসিবিডিটি। এখানেও সেমভাবে আমাদের তাপমাত্রা চেঞ্জ হয়েছে, টি নট থেকে 3t নট হয়ে গেছিলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি প্রথমে এই পরিমাণ কাজ আমার সম্পন্ন হয়েছে, তো যখন আমি হচ্ছে গিয়ে সি থেকে ডিতে আসবো, ঠিক আছে, চলো আমরা এখন এই প্রক্রিয়ায় কতটুকু কাজ হচ্ছে সেটা আমরা একটু দেখি। সি থেকে ডি মানে সিডি অংশটা, তো এই ক্ষেত্রেও তো আমাদের হচ্ছে গিয়ে কি, এটাকে আমি নাম দিলাম যে কাজের পরিমাণ হচ্ছে গিয়ে DW2। তো এই ক্ষেত্রে হবে তোমার DQ2 মাইনাস হচ্ছে তোমার
du2, আর এগুলাকে আমি নাম দিয়ে দিলাম ধরো হচ্ছে 1 সিরিজ। তাহলে খেয়াল করো, যখন আমি সি থেকে ডিতে আসলাম, এই ব্যাপারটাও কিন্তু আমার সমচাপ প্রসেসে হয়েছে। কিভাবে হয়েছে? সমচাপ প্রসেসে। আর তাপমাত্রার যে পরিবর্তনটা কিন্তু সেম। আগে আমি হচ্ছে টি নট থেকে টি নটে গেছিলাম, এখন আমি টি নট থেকে টি নটে আসছি। পার্থক্যটা যেটা মানে ডিটিটা আসলে কিন্তু সেম। এখানে হচ্ছে গিয়ে পার্থক্য যা, এখানেও পার্থক্য তা। জাস্ট হচ্ছে কি এখানে তাপমাত্রা বাড়ছিল, মানে আমি হচ্ছে তাপশক্তি সরবরাহ করছিলাম, আর এখানে আমার তাপশক্তি কমছে। ঠিক আছে, মানে আমি তাপমাত্রা কমছে, মানে হচ্ছে কি আমার এখানে মিন করতেছে কি যে আমি শক্তিটা বের করে নিচ্ছি। তার মানে মিন করতেছে এই যে আমাদের DQ1 যেটা আর DQ2 যেটা, এই দুটো আসলে সংখ্যাগত মানটা সমান। যেহেতু আমাদের এই স্থির চাপে সরবরাহকৃত তাপশক্তি এনসিপিডিটি শুধুমাত্র তাপমাত্রার পার্থক্যের উপর ডিপেন্ড করতেছে, আর যা কিছু আছে এখানে সবই হচ্ছে কি তোমার কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি এই যে আমাদের DQ2 যেটা, এটা অ্যাকচুয়ালি DQ1-এর সমতুল্যই, তবে জাস্ট তার উল্টা। এজন্য আমরা সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। তারপরে এই যে আমাদের সূত্রের মাইনাস, ঠিক একইভাবে আমি যদি DU2 বলি, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এনসিবিডিটি যে ভ্যালুটা, এন কনস্ট্যান্ট সিবি কনস্ট্যান্ট, তাপমাত্রার পার্থক্য কিন্তু আগের মতোই। আগে টি নট থেকে টি নটে গেছিলো, এখন টি নট থেকে জাস্ট টি নটে আসছে। পার্থক্যটা সেম, জাস্ট হচ্ছে গিয়ে কমছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে DU2 যেটা, এটা হচ্ছে মাইনাস DU1। ঠিক আছে, তো এখানে তুমি একটু ব্যাপার খেয়াল করো, আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে মাইনাস কমন নিলে আমরা পাবো DQ1, মাইনাসটা কমন নিলে আমরা পাবো DQ1 মাইনাস হচ্ছে তোমার DU1। তাহলে খেয়াল করো, আমাদের শুরুতে যে হচ্ছে কাজটা হয়েছিল মানে D1 যেটা, এটা ছিল DQ1 মাইনাস DU1। এখানেও আমরা দেখতেছি যে DQ1 মাইনাস DU1-এই জাস্ট হচ্ছে গিয়ে সাইনটা বিপরীত। মানে এ থেকে বি পর্যন্ত যে কাজটা হয়েছিল, সি থেকে ডি পর্যন্ত সেম কাজ হয়েছে, জাস্ট হচ্ছে কি উল্টা। তো আমি যদি সামেশন করতাম লাস্টে যে টোটাল কাজটা, প্রতিটা ধাপে আমি কাজের পরিমাণ যোগ করতাম, মানে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, তাহলে এই যে এ থেকে বি আর সি থেকে ডি যে কাজের পরিমাণটা সংখ্যাগত মান সমান, কিন্তু সাইন ভিন্ন, সেই কারণে একে অপরকে নিউট্রাল করে দিত। তো এই ব্যাপারটা আর কি আমার মনে হয়েছে ক্লাস শেষে, যেটা তো আমি ক্লাসে জাস্ট এক বাক্যে বলে চলে গেলাম। তো তোমাদের কাছে ব্যাপারটা আসলে কতটুকু ক্লিয়ার হয়েছে, এই ব্যাপারটা হচ্ছে আরেকটু হয়তো ভালো করে ব্যাখ্যা করা দরকার ছিল, সেই জায়গা থেকে আজকে আমি আবার ব্যাখ্যা করে দিলাম। তো চলো তাহলে আজকে আমাদের যে মেইন টপিক ছিল ক্যালোরিমিতি, সেখানে চলে যাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আরও কিছু ম্যাথ, বিশেষ করে এখানে ঘর্ষণ অথবা সংঘর্ষ বা অন্য কোনো কারণে অর্জিত তাপের জন্য, ঠিক আছে, মানে কোনো একটা কারণে যান্ত্রিক শক্তি আমার তাপ শক্তিতে রূপান্তর হয়েছে, তো রূপান্তরের ফলে আমরা একটা বস্তুর অথবা একটা মিশ্রণের ফাইনাল তাপমাত্রা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে আর কি। তো আমি যদি তোমাদের ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা একটু যদি বলতে চেষ্টা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এটা একটা বস্তু, এটা অন্য একটা বস্তু, ঠিক আছে, দুইটা বস্তু, ভিন্ন ভিন্ন দুইটা বস্তু। এখন ধরো এই বস্তুর যে তাপমাত্রা ধরো T1, এটা একটা তাপমাত্রা ছিল, T1 ধরো হচ্ছে গিয়ে 10 ডিগ্রি সেলসিয়াস বা সামথিং এটা কিছু ছিল। তো আমি যদি, আর এই বস্তুর ধরো ভর দেওয়া আছে, তারপর হচ্ছে এই বস্তুর যে আপেক্ষিক তাপ, এই ব্যাপারগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো দেওয়া সব আমরা 9-10 থেকেই আপেক্ষিক তাপ বা হচ্ছে গিয়ে তাপমাত্রা এগুলো সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আছে, সমস্যা নেই, আমি আবার হচ্ছে আলোচনা করে দেবো। তো এই বস্তুতে যদি বাহির থেকে এক্সট্রা করে কিছু পরিমাণ শক্তি আসে, ঠিক আছে, বাহির থেকে অন্য যে কোনো জায়গা থেকে, এই বস্তু থেকে হইতে পারে অথবা হচ্ছে কি অন্য কোনো সোর্স থেকে, আমি ধরলাম এই বস্তু থেকে ধর কিছু পরিমাণ শক্তি এখানে আসছে, তাপ শক্তি আসছে, আসার পর কিন্তু এই যে এই বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থাকবে না, যেহেতু সে নতুন করে কিছু পরিমাণ তাপ শক্তি পাইছে, তখন তার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, ঠিক আছে, পরিবর্তন হবে। ঠিক একইভাবে এই বস্তুর যে তাপমাত্রাটা, এটা ধরো হচ্ছে গিয়ে দ্বিতীয় বস্তু, আমি ধরলাম দ্বিতীয় বস্তুর তাপমাত্রা T2 যেটা, এটা ধরো হচ্ছে ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটারও একটা ভর ছিল, এটাকে আমি ধরলাম M2, এটাকে ধরি তাহলে M1, এটা হচ্ছে S1, এটা হচ্ছে এটার আপেক্ষিক তাপ দর হচ্ছে S2। তো এই ক্ষেত্রে এই যে এই বস্তু যে কিছু পরিমাণ তাপ হারাইছে, হারানোর ফলে কিন্তু তার তাপমাত্রা 40 থাকবে না। তো মেইনলি যে ব্যাপারটা আমাদের এখানে দাঁড়াচ্ছে যে এইভাবে যদি এক বস্তু থেকে অন্য বস্তুর দিকে তাপের প্রবাহ হয়, তো সেই ক্ষেত্রে তাদের তাপমাত্রার পরিবর্তন হয়। তো তাপমাত্রার পরিবর্তন হলেও এখানে যে মেইন যে থিওরিটা আমরা ইউজ করব, সেটা হচ্ছে গিয়ে একজনের গৃহীত তাপ সমান হচ্ছে অন্যজনের বর্জিত তাপ, ঠিক আছে, একজনের যদি তাপ বর্জন করে, তাহলে সে যতটুকু তাপ বর্জন করবে মেইনলি অন্যজন সেই পরিমাণ তাপটাই গ্রহণ করবে, ঠিক আছে। আমরা কিন্তু অনেক সময় এমসিকিউ এর জন্য হয়তো এই ভুলটা করে ফেলতে পারি, যদি এই বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস কমছে, তো তার মানে কিন্তু এরকম না যে এই বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তাপমাত্রা সমান এরকম কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা কোথায় আসলে তাপের পরিমাণ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের মেইন থিমটা ইউজ করব যে একজনের গৃহীত তাপ সমান হচ্ছে কি অন্যজনের বর্জিত তাপ,
অন্যজনের বর্জিত তাপ, এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। ওকে, তো এটাকে হচ্ছে আমি বক্স করে দিই তোমাদের জন্য। এটা তো আমাদের মাথায় রাখতে হবেই, পাশাপাশি আরও কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। এখন এই যে একজন আসলে কী পরিমাণ তাপ গ্রহণ করছে অথবা অন্যজন কী পরিমাণ তাপ বর্জন করছে, এটা কিন্তু তোমাকে সরাসরি দেওয়া থাকবে না যে এ বস্তু 2000 জুল তাপশক্তি বর্জন করে ফেলছে আর বি বস্তু 2000 জুল তাপশক্তি গ্রহণ করছে। এটা দেওয়া থাকবে তোমাকে ওই যে আপেক্ষিক তাপের হিসাবে। ধরো বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া থাকবে, তোমাকে বলবে তাপমাত্রা এত চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই যে যদি কখনো এরকম ইনফরমেশন দেওয়া থাকে যে হচ্ছে এই বস্তুর আপেক্ষিক তাপ এত, তার তাপমাত্রা এত চেঞ্জ হয়েছে, এতে করে এত তাপ প্রয়োজন বা এত তাপ বর্জন, ঠিক আছে, এইভাবে যদি আমরা হিটের পরিমাণটা বের করতে চাই যে কী পরিমাণ হিট বের হয়ে গেছে বা কী পরিমাণ হিট সে গ্রহণ করছে, এটা আমাদের নির্ণয় করতে হয় এম এস ডেল থিটা সূত্রের মাধ্যমে, ঠিক আছে, এম এস ডেল থিটা। তো এখানে এইগুলোর পরিচয়গুলো আসলে কী কী? এইগুলোর পরিচয় হচ্ছে কি, এই যে এম এর যে পরিচয় সেটা হচ্ছে বর। এই বরের পরিমাণ হচ্ছে কি আমরা কেজি এককেও বলতে পারি, গ্রাম এককেও বলতে পারি, কেজি এককেও বলতে পারি অথবা গ্রাম এককেও বলতে পারি। তো এখানে কিন্তু একটা ঝামেলা আছে, আমি বর কেজি এককে বলবো নাকি গ্রাম এককে বলবো, এটা ডিপেন্ড করতেছে আসলে এস এর মানটা আমি কি এককে বসাচ্ছি। মানে ওরা আসলে এক জোড়া হিসাবে কাজ করে। আমি যদি হচ্ছে বর কেজি এককে বসাই, তাহলে আমাদের আপেক্ষিক যে তাপটা, এই তাপটা হচ্ছে আমাদের জুল পার কেজি এককে বসাতে হবে, ঠিক আছে, জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আমি যদি এটাকে গ্রাম এককে বসাই, তাহলে এখানেও আমাদের হচ্ছে গিয়ে জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, মানে এরকমভাবে বসাতে হবে। এই ব্যাপারটা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে যে আমি যদি বর কেজি এককে বসাই, আপেক্ষিক তাপটাও কেজি এককে বসবে। বর যদি আমি গ্রাম এককে বসাই, আপেক্ষিক তাপটা হচ্ছে কি আমার গ্রাম এককে বসবে। আর ডেল থিটা যেটা, এটা হচ্ছে আসলে তাপমাত্রার পার্থক্য, ঠিক আছে। তো এটা আসলে পার্থক্য যেটা, আমি হচ্ছে এটা ডিগ্রি সেলসিয়াসে পার্থক্য যা হবে, আমাদের কেলভিনেও কি পার্থক্যটা তাই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পার্থক্য, টেম্পারেচারের পার্থক্য, এর পার্থক্য, তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের জানা থাকতে হবে। পাশাপাশি আমাদের আরেকটা কনসেপ্ট জানতে হবে। আচ্ছা, এইগুলো তোমরা নিজেরা হচ্ছে গিয়ে নোট করে ফেলিও। আর এটা তো গেল হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কথাটার মানে হচ্ছে গিয়ে, ধরো আমি হচ্ছে গিয়ে এটা কি পরিমাণ, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, এইচ হচ্ছে টোটাল তাপ। আমি আপেক্ষিক তাপ অ্যাকচুয়ালি না, মানে টোটাল তাপ, কি পরিমাণ টোটাল তাপ সে হচ্ছে গ্রহণ করছে বা বর্জন করছে। তো যদি এরকমভাবে তাপমাত্রার পরিবর্তন হয়, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি টোটাল তাপটা এম এস ডেল থিটা সূত্র দিয়ে ইউজ করি। আর যদি মনে করো হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, ধরো বরফ গলে পানিতে পরিণত হয়েছে, উল্টাটা হইতে পারে, পানি জমি বরফে পরিণত হয়েছে, আবার হচ্ছে গিয়ে পানি বাষ্পীভূত হয়ে গেছে, ঠিক আছে। এরকম ব্যাপারগুলো যদি হয় যে কখনো আমাদের তাপমাত্রার পার্থক্য হচ্ছে না কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার যে তাপটার প্রয়োজন হয় পার ইউনিট বড়ে, সেটা গ্রাম হোক অথবা কেজি হোক, তো সেটাকে আমরা বলি হচ্ছে কি সুপ্ত তাপ। তো সেই সুপ্ত তাপের মাধ্যমে কিন্তু আমাদের টোটাল হিট বের করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে টোটাল হিটটা হচ্ছে তোমার এম ইন্টু এল, ঠিক আছে। এম হচ্ছে কি তোমার বর, সেটা গ্রাম এককে হইতে পারে, কেজি এককে হইতে পারে। সেই ক্ষেত্রে এল যেটা, সেটা হচ্ছে সুপ্ত তাপ, সেটাও হচ্ছে কি আমার গ্রাম এককে হইতে পারে, কেজি এককে হইতে পারে। আমি কোন একক বসাবো এটা ডিপেন্ড করতেছে আমি এম এর মান কীভাবে বসাচ্ছি, সেটার সাথে রিলেটেড হচ্ছে কি এল, অথবা এল এর মান আমি কীভাবে বসাচ্ছি, সেটার মান হচ্ছে কি আমাদের এম। তো আমাদের তাপের পরিমাণ আদান প্রদান কী পরিমাণ হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম। ওকে, তো আমি এখানে তোমাদের আরেকটা এক্সট্রা মানে কনসেপ্টও হচ্ছে বলে দেই, যেটা আমাদের প্রয়োজন হইতে পারে, ঠিক আছে। এক্সট্রা একটা কনসেপ্ট, যে এক্সট্রা কনসেপ্টটা কি, এখানে আমি মেইনলি হচ্ছে তোমাদের যা কিছু আলোচনা করছি মেইনলি হচ্ছে দুইটা বস্তুর মধ্যকার, একজনের তাপ গ্রহণ করছে, অন্যজনের হচ্ছে কি তাপ বর্জন করছে, ঠিক আছে। আমরা বলছি জাস্ট একজনের গৃহীত সমান অন্যজনের বর্জিত। তো আমরা যখন এই ডেল থিটাটা বসাবো, ঠিক আছে, একটা ব্যাপার কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমি যখন ডেল থিটাটা বসাবো তখন শুধুমাত্র পার্থক্যটা আমি বসাবো, মানে মডুলাসের ভ্যালুটা, তাপমাত্রা কমতেছে না কি বাড়তেছে ওইটা কিন্তু আমি হচ্ছে কনসিডার করবো না, যেহেতু আমি হচ্ছে গিয়ে জাস্ট এখানে মডুলাস ভ্যালুগুলো নিচ্ছি যে একজনের গৃহীত সমান অন্যজনের বর্জিত, সে কী পরিমাণ গ্রহণ করছে অথবা কী পরিমাণ বর্জন করছে। তাই ডেল থিটার যে ভ্যালুটা, এটা কিন্তু অবশ্যই হচ্ছে তোমার কি জাস্ট সংখ্যাগত মানটা হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, বড় তাপমাত্রা থেকে আমরা ছোট তাপমাত্রা বিয়োগ করি, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট। পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গিয়ে মিশ্রণের তাপমাত্রাটা। নর্মালি যদি দুইটা বস্তু হয় তো মিশ্রণের তাপমাত্রাটা কেমন হবে। এই যে এই বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, এই বস্তুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, যদি আমি মিশ্রিত করি তাহলে মিশ্রণের তাপমাত্রা হবে তাদের মাঝামাঝি কোনো একটা তাপমাত্রা, ঠিক আছে। মিশ্রণের তাপমাত্রা হবে, মিশ্রণের টেম্পারেচার সমান হচ্ছে গিয়ে মাঝামাঝি কোনো একটা তাপমাত্রা। মাঝামাঝি বলতে এরকম না যে একদম ঠিক মধ্যবর্তী তাপমাত্রা, এরকম কিন্তু না, মানে হচ্ছে গিয়ে তোমার
10 থেকে শুরু করে, ঠিক আছে, 10-এর বেশি 40-এর কম। এখানে যেহেতু সুপ্ত তাপের কোনো ব্যাপার নেই, সেজন্য 10 থেকে বেশি 40 থেকে কম। তবে যদি এই পদার্থটা হচ্ছে মনে করো অনেক বেশি, ঠিক আছে, এত বেশি যে হচ্ছে গিয়ে ও 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসছে, তাও হচ্ছে গিয়ে এই বস্তু তাপমাত্রা বাড়ে নাই, সেই ক্ষেত্রে 10ও হতে পারে। তো আমরা হচ্ছে মাঝামাঝি বলতে ব্যাপারটাকে আরেকটু হচ্ছে ইকুয়েশন ফর্মেটে লিখি, মানে যাতে তোমাদের ভুল কনসেপ্ট না থাকে। এটা হচ্ছে তোমার এই যে 10 লেজর ইকুয়াল থিটা, লেজর ইকুয়াল মানে মিশ্রণের যে তাপমাত্রা সেটাকে আমি থিটা ধরি আর কি, মিশ্রণের তাপমাত্রা আমি থিটা ধরলাম, থিটা, তাহলে হচ্ছে গিয়ে লেজর ইকুয়াল 40, ঠিক আছে। মেনলি 40 হবে না এখানে, বা 10ও হবে না, তবে যদি একটার পরিমাণ অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে, অন্যটার পরিমাণ অনেক কম, তো সেই ক্ষেত্রে আর কি 40 অথবা 10ও হইতে পারে। আবার হচ্ছে বরফ, অনেক বেশি পরিমাণ বরফ 0 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে তুমি 1 কেজি পানির সাথে মিশ্রিত করছো 5 ডিগ্রি সেলসিয়াস, তো সেই ক্ষেত্রে মিশ্রণের তাপমাত্রা ওই 0 ডিগ্রি সেলসিয়াসে হবে, মানে সমানও আর কি হইতে পারে, নিম্ন তাপমাত্রা যেটা এটা সমানও কিন্তু হইতে পারে। তো হইতে পারে না এরকম কোনো কথা না, হইতে পারে। নর্মালি আমাদের যে সকল ম্যাথ আসবে, ঠিক আছে, তো সেইগুলোতে আর কি হবে না। তো যাই হোক, তো আমাদের এই ব্যাপারটা জানতে হবে। পাশাপাশি এক্সট্রা আরেকটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করে নিই। এক্সট্রা এটা মেনলি হচ্ছে আমাদের খুব বেশি যে লাগবে এরকম না, তবে দু একটা মেথড লাগতে পারে এক্সট্রা। তো এই যে আমরা মাত্র বলছি যে আমাদের মিশ্রণের যে তাপমাত্রাটা এটা হবে মাঝামাঝি কোনো একটা তাপমাত্রা। তো মাঝামাঝি তাপমাত্রা যেহেতু হবে, তো এই যে আমরা এখানে বলছি বড় তাপমাত্রা মাইনাস ছোটো তাপমাত্রা, তো সেখান থেকে কিন্তু তাইলে আমার মাঝামাঝি তাপমাত্রা ধরো আমি মনে মনে চিন্তা করে নিলাম 20, তাহলে আমি যদি হচ্ছে এই 10-এর সাথে কম্পেয়ার করি, তাহলে 20 - 10 লিখবো। 40-এর সাথে আমি যদি এই ডেল থিটাটা লিখি, মানে এই বস্তুর জন্য ডেল থিটা যদি লিখি, তাহলে আমি 40 - থিটা লিখবো, ঠিক আছে। তো যদি 3টা বস্তু হয়, ঠিক আছে, ধরো 3টা বস্তু আমি একসাথে মিশ্রিত করলাম, তো তখন কিন্তু আমি জানবো না আসলে হচ্ছে মিশ্রণের তাপমাত্রাটা আসলে কত রেঞ্জের মধ্যে হইতে পারে, কারণ এটার পরিমাণ প্লাস আপেক্ষিক তাপ এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে ধরো প্রথম বস্তু গ্রহণ করছে বা বর্জন করছে হচ্ছে H1, দ্বিতীয় বস্তু ধরো হচ্ছে কি গ্রহণ বা বর্জন H2, তৃতীয় বস্তু গ্রহণ বা বর্জন ধরো H3। আমরা জানি না আসলে কে গ্রহণ করছে বা কে বর্জন করছে। তো এই ক্ষেত্রে আমি যদি এই 3টাকে যোগ করি, ঠিক আছে, 3টাকে যদি আমি যোগ করি, ধরো H1 প্লাস হচ্ছে H2 প্লাস হচ্ছে আমাদের H3, এরকম যদি যোগ করি, তাহলে ফাইনালি যে সামেশনটা হয় সেই সামেশনটা হচ্ছে তোমার 0। এটা মিন করতেছে যদি একজনে যদি আমার গ্রহণ করে, অন্যজন তাইলে বর্জন করছে, মানে হচ্ছে কি ফাইনালি আমাদের সাইনগুলো হচ্ছে ক্যালকুলেট করলে ফাইনালি সেটা হচ্ছে গিয়ে কি, মানে সামেশন অফ আদান প্রদান সেটা হয় তোমার 0, ঠিক আছে। তো এই ব্যাপারটা আর কি আমাদের হচ্ছে গিয়ে কনসিডার করতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে মেইনলি হচ্ছে কি আমরা ম্যাথগুলো করবো। তাহলে চলো এখন আমরা গাণিতিক সমস্যায় চলে যেতে পারি। তো গণিতে যদি হচ্ছে কি আমরা গিয়ে আবার কোনো কনসেপ্টের প্রয়োজন হয়, সেখানে হচ্ছে কি আমরা এগুলো আলোচনা করে ফেলবো, আশা করি সমস্যা হবে না। ওকে, তাহলে চলো আমরা প্রথম দিকে যে কোয়েশ্চেনগুলো, এগুলো হচ্ছে সবগুলাই অ্যাডমিশন টেস্টে আসছে। তার মানে ব্যাপারটা এরকম আর কি, যে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সলভ করব বা হচ্ছে যে টপিকটা আজকে আমরা পড়তেছি, এগুলো কিন্তু লেস ইম্পর্ট্যান্ট না, কোথাও না কোথাও আসছে, তার মানে হচ্ছে আসার মতো কোয়েশ্চেন কিন্তু, ঠিক আছে। ওকে, তো তোমাকে বলছে 10 গ্রাম ওজনের একটি লোহার পেরেককে কিছুক্ষণ একটি বার্নার শিখায় উত্তপ্ত করা হলো। উত্তপ্ত পেরেকটিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে ডোবানো হলো। এতে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস হলো। পানিতে ডোবানোর পূর্বে তাপমাত্রা নির্ণয় করো, মানে হচ্ছে যে লোহার যে পেরেকটা ছিল ওই পেরেকের তাপমাত্রা পানিতে ডোবানোর পূর্বে কত ছিল সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। আর আমাদের লোহার যে আপেক্ষিক তাপটা, সেই আপেক্ষিক তাপটা দেওয়া আছে তোমাকে কি এককে, কিলো ক্যালোরি, মানে ক্যালোরি পার কেজি এককে দেয়া আছে, ঠিক আছে, ক্যালোরি পার কেজি একক। তো দেখো উপরে যে হচ্ছে পরিমাণগুলো, এটা গ্রাম এককে, পানির যে পরিমাণ সেটাও গ্রাম এককে, মানে সবগুলা পরিমাণ হচ্ছে তোমার কি এককে দেওয়া আছে, গ্রাম এককে দেওয়া আছে। তো যেহেতু এটা ক্যালোরি পার কেজি দেওয়া আছে আর উপরের পরিমাণগুলো সবগুলা গ্রাম, তো আমার এখানে দুইটা অপশন আছে। উপরের যে পরিমাণগুলো সেইগুলো যে গ্রাম থেকে আমি কেজিতে নিয়ে আসা, তো কেজিতে নিয়ে আসলে আমার অনেকগুলো রূপান্তর করতে হবে, পানিকেও কেজিতে আনতে হবে, এটাকেও কেজিতে আনতে হবে। আমি উল্টা কাজটাও করতে পারি, আমার যে ক্যালোরি পার কেজি দেওয়া আছে এটাকে আমি হচ্ছে কী করব, পার গ্রামে নিয়ে নিব, তাহলে আমাদের কাজটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে যে কাজটা করবো এখন। শুরুতে আমাদের আপেক্ষিক তাপের যে মানটা সেটা হচ্ছে লিখে ফেলি। তো 0.1 কিলো ক্যালোরি পার কেজি, ঠিক আছে। তো এটাকে এরকমভাবে আমরা লিখতে পারি, কিলো ক্যালোরি পার কেজি, ঠিক আছে। তো এই যে আমাদের কে আর কেজি কাটাকাটি করে ফেলি, তার মানে থাকতেছে 0.11 ক্যালোরি পার গ্রাম। তাহলে দেখো আমাদের ক্যালোরি পার গ্রামে কিন্তু নিয়ে আসছি, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পানির যে তাপমাত্রা বৃদ্ধি পাবে, ঠিক আছে, তো পানির আপেক্ষিক তাপ কিন্তু দেয়া নেই, দেয়া আছে কি, দেয়া নেই। তো পানির জন্য এই ইনফরমেশনগুলো তোমাকে সরাসরি কখনো দেয়া নাও থাকতে পারে, যদি দেয়া না থাকে আমরা মুখস্থ ইউজ করবো। তো আমরা হচ্ছে গিয়ে ক্যালোরি এককে ইউজ করতে পারি, আমরা হচ্ছে গিয়ে কি এককে ইউজ করতে পারি, জুল এককে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই রূপান্তরটা কিন্তু খুব বেশি সমস্যা না, কারণ আমরা আগের ক্লাসগুলোতে পড়ে আসছি যে যদি ক্যালোরিকে আমার জুলে নেওয়ার প্রয়োজন হয়
4.2 দ্বারা গুণ করে দিলেই হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু এখানে ক্যালোরি এককে দেওয়া আছে, আমরা চলো ক্যালোরি এককে নির্ণয় করি। তাহলে আমরা বলবো পানির যে আপেক্ষিক তাপ এস ওয়াটার সেটা হচ্ছে তোমার 4.2 জুল, জুল এককে বলে 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এটাকে যদি আমি ক্যালোরি এককে বলি তাহলে হচ্ছে গিয়ে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এই আর কি ব্যাপারটা। ওকে, তো যেহেতু আমাদের এই ইউনিটটা ক্যালোরি এককে দেওয়া আছে, আমরা এটা ক্যালোরি এককে ইউজ করবো। তাহলে এখন আমরা কনসেপ্টে চলে যেতে পারি। তো কনসেপ্টে যাওয়ার আগে তোমাদের সাথে আরেকটা ব্যাপার শেয়ার করে নিই। আমরা কিন্তু এই ম্যাথটা সলভ করার জন্য বা এই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের জে ইকুয়াল W/H, ঠিক আছে, যে তাপের যান্ত্রিক সমতা যে সূত্রটা পড়ে আসছিলাম এটা কিন্তু আমরা ইউজ করতে পারি, যে হচ্ছে 4.2, আর ওয়ার্ক যেটা ডাব্লিউ যেটা এটা হচ্ছে তোমার কাজ, মানে কি পরিমাণ তাপ শক্তি শোষণ করতেছে, মানে যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে, আর এইটা হচ্ছে তোমার হিটটা হচ্ছে আমরা ক্যালোরি এককে লিখবো, আর ডাব্লিউ যেটা এটা হচ্ছে আমাদের জুল এককে লিখবো। তুমি ওইটা ইচ্ছা করলে ইউজ করতে পারো, তো আমি ওইটা ইউজ করবো না, কারণ আমাদের তো আরও হচ্ছে কি মানে অ্যাডমিশন টেস্টে যেহেতু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড আমি করতেছি, একাডেমিকেও করার দরকার নেই, অ্যাডমিশন প্লাস একাডেমিক দুইটাই সেমি। তবে একাডেমিকে তুমি হচ্ছে তোমার হাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণ টাইম থাকে, তুমি ভেঙে চুরে যাবে ইচ্ছা মানে অনেক টাইম নিয়ে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের মেন যে কনসেপ্ট সেই কনসেপ্টে চলে যাই। তো আমরা বলবো হচ্ছে গিয়ে ওয়াটারের গৃহীত তাপ, বা যেহেতু পেরেকের তাপমাত্রা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা বলবো হচ্ছে কি পেরেকেরটা আগে লিখি। তাহলে পেরেকের বর্জিত তাপ, ঠিক আছে, পেরেকের বর্জিত তাপ, পেরেকের বর্জিত এইচ লিখি, ঠিক আছে, সমান হচ্ছে তোমার পানির গৃহীত এইচ, পানির গৃহীত এইচ, এই আর কি ব্যাপারটা। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব, পেরেকের বর্জিত তাপ কত সেটা তো আমরা জানি না, এটা আমরা হচ্ছে যে এমএস ডেল থিটা অনুসারে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের পেরেকের বর যেটা, পেরেকের বরটাকে আমি লিখলাম হচ্ছে কি এম পি, জাস্ট পেরেক মানে তোমাদের বোঝানোর জন্য জাস্ট এমপি লিখলাম, ঠিক আছে। তারপরে এসপি পেরেকের আপেক্ষিক তাপ, আর ডেল থিটা, তো পেরেকের যে হচ্ছে কি তাপটা ছিল আদি তাপমাত্রায়, এটা তো অবশ্যই অনেক বেশি হওয়ার কথা, আমরা বুঝতেই পারতেছি, যেহেতু অনেক গরম করা হয়েছিল, তাহলে পেরেকের যে তাপটা শুরুতে ছিল, তাপমাত্রা যে ছিল, এটা তাপমাত্রাটা অনেক বেশি ছিল, ঠিক আছে। এই যে উত্তপ্ততাটা, তার তাপমাত্রা আমি ধরে নিলাম হচ্ছে T1 ছিল, ঠিক আছে, T1 ছিল, আর আমরা ধরে নিলাম যে আমি শুরুতেই ধরে নিলাম যে দড়ি মিশ্রণের যে তাপমাত্রা সেটা হচ্ছে থিটা, দড়ি পানি এবং হচ্ছে গিয়ে পেরেকের যে মিশ্রণ হয়েছে, মিশ্রণের টি সমান ধর হচ্ছে থিটা, টেম্পারেচার সমান থিটা। ওকে, তাহলে আমি যদি বলি এই পেরেকের জন্য ডেল থিটার মানটা কত হবে, যেহেতু আমাদের সূত্রটা এমএস ডেল থিটা, তাইলে আমাদের বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো, তার মানে আমাদের ওই যে টি যে ছিল, যেটাকে আমরা হচ্ছে T1 ধরে নিয়েছিলাম, তাহলে T1 মাইনাস থিটা, এই মানটা মনে হয় দেয়াই আছে, তাই না। তাপমাত্রা, এতে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 20 ডিগ্রি সেলসিয়াস হলো, তার মানে মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 20। তাহলে আমাদের এটা কিন্তু এই যে ধরে নিয়েছিলাম 20, এটা কিন্তু আর লেখার দরকার নেই, ঠিক আছে, এটা দেয়াই আছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমাদের হচ্ছে গিয়ে T1 মাইনাস 20। আর পানির জন্য হচ্ছে তোমার গৃহীত তাপ যেটা, এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ এম, ওয়াটার পানির ভর, পানির আপেক্ষিক তাপ, আর হচ্ছে পানির জন্য তাপমাত্রার পার্থক্য। তাহলে পানির জন্য তাপমাত্রার পার্থক্য কিন্তু আমরা বুঝতেই পারতেছি, জাস্ট এটা আর ওই সূত্র ফর্মেটে লিখতে হবে না, 10 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার 20 ডিগ্রি সেলসিয়াসে গেছে, তার মানে একসাথে আমি এখানে 10 লিখে ফেলতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখন কিন্তু তোমার কাজ শেষ। আমরা হচ্ছে যে এখানে আপেক্ষিক তাপগুলো সেগুলো হচ্ছে আমি গ্রাম এককে বসাবো, কারণ আমি বড় গ্রাম এককে এখানে বসাতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা দেখি কত হয়ে যায়। পেরেকের ভর কত, পেরেকের ভর ছিল তোমার 10 গ্রাম, তাহলে 10 গ্রাম ইন্টু এসপি মানে হচ্ছে পেরেকের আপেক্ষিক তাপ, যেটা আমরা নির্ণয় করে ফেলছি 0.11 ক্যালোরি পার গ্রাম। তো যেহেতু আমি বর গ্রাম এককে বসাইছি, তাহলে আপেক্ষিক তাপ যেটা এটা হচ্ছে আমি ক্যালোরি পার গ্রাম এককে বসাতেই পারি, ঠিক আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে T1 মাইনাস 20 সমান, এই ক্ষেত্রে পানির ভর ছিল কত, পানির ভর ছিল তোমার 100 গ্রাম, ঠিক আছে। তাহলে MW যেটা এটা হচ্ছে 100, পানির যে আপেক্ষিক তাপ এটা হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম, তো জাস্ট 1 বসালাম আমরা, ইন্টু হচ্ছে তোমার 10। তাহলে দেখো এখন থেকে আমরা সব কিছু হচ্ছে জানা, জাস্ট T1 যেটা সেটা বের করবো। তাহলে চলো আমরা এই ভ্যালুটা বের করে ফেলি, খুবই সিম্পল, কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই সিম্পল। তোমরা জাস্ট হচ্ছে গিয়ে কোয়েশ্চেন পড়বা, কনসেপ্টটা প্রয়োগ করবা, ম্যাথ হয়ে যাবে, মানে এত ইজি ম্যাথ এইগুলো নর্মালি। যে তাহলে 100 গুণন 10 ভাগ হচ্ছে তোমার 10 ইন্টু 0.10 আমরা কাটাকাটি করে ফেলতে পারতাম, আচ্ছা আগে খেয়াল করি নেই, তোমরা কাটাকাটি করে ফেলবা,
10 ইন্টু 0.11, তাহলে তোমাদের থাকতেছে হচ্ছে 909। তার মানে মিন করতেছে আমি একসাথে ভাগ করে ফেলছি আর কি, একসাথে কাজটা করে ফেলছি। ওকে, তাহলে আমাদের ফাইনালি এই পাশে থাকতেছে আমাদের T1 - 20, T1 - 20 সমান তোমার 909। দশমিকের পরে আরও সামথিং আছে, ওইটা আমি আর বসাচ্ছি না। সুতরাং T1 সমান আসলে তাহলে কত হবে বলো তো? T1 সমান হচ্ছে তোমার 929, ঠিক আছে, 29 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই আর কি তোমার কাজ, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এখানে যে আমি ডেল থিটাটা এখানে বসাচ্ছি, এটা কিন্তু হচ্ছে গিয়ে 909 হচ্ছে পার্থক্য। তো যেহেতু আদি তাপমাত্রা আমি সেলসিয়াস এককে বসাইছি, মানে হচ্ছে কি তোমার 20 যেটা, এটা ডিগ্রি সেলসিয়াস এককে কাউন্ট করছি। তো অবশ্যই হচ্ছে কি ফাইনালি যে তাপমাত্রাটা হবে সেটা হচ্ছে তোমার 929 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। আমাদের পরবর্তী কোয়েশ্চেনে কি বলছে দেখো, যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 গ্রাম বরফকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 গ্রাম পানির সাথে মিশানো হয়, তো মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে আসলে মিশ্রণের তাপমাত্রা, তো আমরা এটা কিন্তু একটু ভিন্ন রকম রেজাল্টও কখনো কখনো আসতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা জানি না, ঠিক আছে। ধরো হচ্ছে কি এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ, এই বরফের সাথে যখন আমি 60 ডিগ্রি সেলসিয়াসের পানি আমি মিশ্রিত করলাম, তো অ্যাকচুয়ালি আমি জানি না যে এই পানিটা যখন 0 ডিগ্রি সেলসিয়াসে যদি আসে, ধরলাম আর কি, ধরো হচ্ছে গিয়ে বরফ এত বেশি যে হচ্ছে গিয়ে আমি এই যে 60 ডিগ্রি সেলসিয়াসের পানি সবটা হচ্ছে ধরো তাপ হারাইতে হারাইতে সেই 0 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে, তাও বরফ পুরাটা গলে নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মিশ্রণের যে ফাইনাল তাপমাত্রাটা সেটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে। তো সেখানে কিছুটা বরফও থাকবে, কিছুটা হচ্ছে পানিও থাকবে। তো আমরা তো জানি না এই কেসটা আসলে ঘটবে কিনা। তো আমরা নর্মালি আমাদের যে হচ্ছে কি নিয়মটা শিখে আসছি সেই নিয়মে ম্যাথ করে আসবো, ঠিক আছে, বা জাস্ট করতে থাকবো। আমরা হচ্ছে ধরে নেব যে দড়ি মিশ্রণের তাপমাত্রা সমান হচ্ছে ধরো থিটা। আমরা নর্মালি এইভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ম্যাথ এগোবো। মিশ্রণের তাপমাত্রা হচ্ছে আমরা থিটা ধরে নিছি। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে বরফ যে, তো এই ক্ষেত্রে আমরা বলবো বরফের জন্য গৃহীত তাপ। সুতরাং শর্ত মতে বরফের গৃহীত তাপ সমান হচ্ছে তোমার পানির জন্য বর্জিত তাপ। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু ধরে নিয়েছি মিশ্রণের তাপমাত্রাটা থিটা, তার মানে মিন করতেছে যে বরফটা হয়তো ধরো সবটুকু বরফ গলে তার তাপমাত্রাটা কিছুটা বৃদ্ধি পেয়ে হয়তো 15, 20 বা 25 এরকম কিছু একটা জায়গায় গেছে। তো তাহলে বরফ আসলে তাপ যে গ্রহণ করবে সে কিন্তু 2টা ধাপে তাপ গ্রহণ করবে। কয়টা ধাপে? 2টা ধাপে। প্রথম ধাপে সে পুরাটা গলবে, ঠিক আছে। এখন যদি বরফ পুরাটা গলে তাহলে হচ্ছে তার জন্য যে তাপটা দরকার হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এই সুপ্ত তাপের সূত্র অনুসারে করতে হবে। বরফের ভর যদি m হয় তাহলে m আইস এল আইস, মানে বরফ গলনের জন্য যে সুপ্ত তাপটা দরকার সেটা, এটাকে এল আই দ্বারা প্রকাশ করে না, ঠিক আছে, এটাকে হচ্ছে কি মানে এল এফ দ্বারা প্রকাশ করে। তো যাই হোক আমি জাস্ট হচ্ছে গিয়ে আই লিখতেছি। আচ্ছা, তাহলে এম এল প্লাস তার তাপমাত্রা যদি এই 0 থেকে বৃদ্ধি পেয়ে 15, 20 এরকম কিছু একটা জায়গায় যায়, ঠিক আছে, তাইলে দ্বিতীয় ক্ষেত্রে আমি বলবো আইসের বর। এটা কিন্তু আইসের বর আমি বলতেছি, কিন্তু সে যেহেতু পুরাটা গলে গেছে তখন কিন্তু সে পানিতেই পরিণত হয়ে গেছে। তাহলে এম আই এস আই, এখানে কিন্তু বরফ অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি ওয়াটারেই হবে, ঠিক আছে, ওয়াটারের আপেক্ষিক তাপেই হবে। যেহেতু সে গলে গেছে, আমি জাস্ট ট্র্যাক রাখার জন্য যে এই যে পরিমাণটা বা এই যে অংশটা এটা যে বরফের জন্য, সেই জন্য আমি আর কি জাস্ট এসআই লিখলাম। তো এসআই লেখার দরকার নেই, কারণ যেহেতু এখানে পুরো অংশটাই পানি, ঠিক আছে, তাহলে জাস্ট একটা এস লিখলেই হবে। আর ডেল থিটা, এখন ডেল থিটাটা অ্যাকচুয়ালি আসলে কত হবে, যদি তাপমাত্রা 0 থেকে বৃদ্ধি পেয়ে 15, 10, ঠিক আছে, বা হচ্ছে 20-এ চলে যায়, তাহলে ওই যে মিশ্রণের যে তাপমাত্রা থিটা আমি ধরছি সেটা থেকে, যে থিটা থেকে আমি বিয়োগ দেব হচ্ছে 0, কারণ শুরুতে তো সে আসলে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি ছিল, বরফটা গলে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে, তারপর না তার তাপমাত্রা বৃদ্ধি পাইছে, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি এই পাশে লিখবো হচ্ছে গিয়ে পানির বর্জিত তাপ। তাহলে পানির জন্য বর্জিত তাপ হচ্ছে গিয়ে এম ওয়াটার, মানে ওয়াটারের বর, এস ওয়াটার। তো যেহেতু এখানে একটা এস অলরেডি লিখছি আর লেখার দরকার নেই। আর হচ্ছে গিয়ে আমাদের ডেল থিটা। এখন এই ক্ষেত্রে কিন্তু ডেল থিটা যেটা হবে, আমাদের মেইন উদ্দেশ্য ছিল বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো। তাহলে এখানে কিন্তু 60 ডিগ্রি সেলসিয়াস যে ছিল, এই 60 ডিগ্রি সেলসিয়াস হচ্ছিল আমাদের বেশি, তাহলে 60 মাইনাস থিটা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এখানে মেইন থিমটা। ওকে, তো এখন হচ্ছে জাস্ট আমরা মানগুলো বসাবো। তো যেহেতু হচ্ছে আমাদের গ্রাম এককে দেওয়া আছে, বরফের পরিমাণও গ্রাম, পানির পরিমাণও গ্রাম, তো আমরা কী করবো, এখানে গ্রাম এককেই মানগুলো বসাবো, আর আপেক্ষিক তাপ বা সুপ্ত তাপ এগুলোকে আমরা হচ্ছে গ্রাম ইউনিটেই বসাবো, ঠিক আছে। আর যেহেতু আমাদের আপেক্ষিক তাপের মান কত, বা হচ্ছে গিয়ে কি
সুপ্ত তাপের মান কত সেগুলো যেহেতু দেয়া নেই, এগুলো হচ্ছে কি আমাদের নিজেদের থেকে। পানির জন্য ব্যাপারগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবা। অন্যান্য যদি ম্যাটেরিয়ালস থাকে তো নর্মালি হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া থাকবে, তো পানির জন্য অনেক সময় দেওয়া থাকে না, কারণ এগুলোই ঘুরে ফিরে আসে। তো পানির জন্য তোমার যে আপেক্ষিক তাপটা এস ওয়াটার, এটা হচ্ছে তোমার মাথায় রাখবা 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন যেটাই বলো, আমি একক আর লিখতেছি না, ঠিক আছে। বরফের জন্য যে আপেক্ষিক তাপটা এস আইস, সেটা হচ্ছে 2100। এগুলো অনেক সময় হচ্ছে কি তোমাদের কি আসে, এমসিকিউ আসে। তারপরে হচ্ছে গিয়ে বরফ গলনের যে সুপ্ততাপ, ঠিক আছে, সুপ্ততাপ কিন্তু দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে বরফ গলন বা হচ্ছে তোমার হচ্ছে পানি জমাট বেঁধে বরফ হওয়া, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট বরফ গলন বলতেছি। সেটা হচ্ছে তোমার 334 দিয়ে তোমার 3টা শূন্য এত জুল, সবগুলো এই জুল ইউনিটে আমি লিখতেছি। আচ্ছা, তারপর আরেকটা বাকি থাকতেছে, সেটা হচ্ছে কি পানি বাষ্পীভূত হওয়ার জন্য, পানি বাষ্পীভূত, ঠিক আছে, বাষ্পীভবন আমি লিখি, বাষ্পীভবন। তো এটা হচ্ছে তোমার 226 2 জোড়া শূন্য, ঠিক আছে। এখানে কয়টা শূন্য লিখবা, 2 জোড়া শূন্য লিখবা। আমি হচ্ছে ব্যাপারটা কীভাবে মাথায় রাখতাম আর কি, যে 226 দিয়ে 2 জোড়া শূন্য, দেখো সামনে 2 আছে এজন্য 2 জোড়া, আর এখানে 334 দিয়ে, তো ওইটা সিমিলারলি মনে রাখলে এটা কত হওয়া উচিত ছিল, 3 জোড়া শূন্য। 3 জোড়া শূন্য তো অনেক বেশি, মানে 6টা শূন্য হয়ে যায়, এত বেশি আসলে হয় না। তো এটার জন্য আসলে 3টা শূন্য, তাহলে বরফ গলনের জন্য তোমার 3টা শূন্য, 334 দিয়ে 3টা শূন্য, আর হচ্ছে বাষ্পীভবনের জন্য তোমার 226 লিখে 2 জোড়া শূন্য, ঠিক আছে। তো আশা করি তোমরা হচ্ছে এই ব্যাপারগুলো এখন জাস্ট মানে মুখস্থ রাখবো। অনেক সময় কোয়েশনে দেওয়া না থাকতে পারে, যেহেতু মানে আমরা দেখলাম মাত্র এই কোয়েশনটা যেটা এখানে কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এখন এটা আমরা চলো পরবর্তী অংশ সলভ করি। তাহলে বরফের যে বর ছিল 15, সেটা হচ্ছে গিয়ে এমআই, বরফের বর 15 গ্রাম। আর যেহেতু গ্রাম ইউনিটে আমি লিখতেছি, এটা কিন্তু হচ্ছে কি আমাদের পার কেজি, ঠিক আছে। বরফ গলনের সুপ্ততাপ যেটা, এটা হচ্ছে 334 দিয়ে 30, এটা কিন্তু জুল পার কেজি। তো আমি যেহেতু গ্রাম এককে লিখতেছি, ঠিক আছে, তার মানে 1 কেজির জন্য মানে 1000 গ্রামের জন্য এত, তাহলে 1000 ভাগের 1 ভাগ হবে হচ্ছে কি গ্রাম ইউনিটে, মানে এখান থেকে আমি 3টা শূন্য জাস্ট কেটে দিলে যেটা হবে সেটাই তোমার গ্রাম ইউনিটে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের 336, ঠিক আছে। তাহলে আমাদের 336 প্লাস, এখন বরফ বলে কিন্তু পানি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এখানে বর 15ই থাকতেছে। এস যেটা, এটা হচ্ছে এখন 4.2, 4200 হচ্ছে গিয়ে কেজি এককে, গ্রাম এককে বলে 1000 দ্বারা ভাগ করে 4.2। ডেল থিটা যেটা, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট থিটা হবে, কারণ -0 লিখার যে কথা না লিখা একই কথা। আর এই পাশে কিন্তু থাকবে আমার পানির বর কত ছিল তোমার 60 গ্রাম, তাহলে 60 ইন্টু 4.2, আর এই পাশে হচ্ছে কি আমরা এখন গুণন করে দিই, তাহলে একবার পাবো হচ্ছে আমাদের 60। তো ফাইনালি হচ্ছে আমাদের বের করতে বলছে। ওকে, যাই হোক, তুমি হচ্ছে কি থিটা মাইনাস 60 মাইনাস থিটাই লিখো, 60 মাইনাস থিটাই লিখো, 60 মাইনাস থিটা। তো এখান থেকে আমাদের থিটার যে বেরোটা সেটা নির্ণয় করতে হবে। এখন তুমি জাস্ট হচ্ছে কি 2 এক লাইনে করে ফেলতে পারবা, আশা করি সমস্যা হবে না। তো আমি হচ্ছে সলভ করে দিই। তাহলে 15 ইন্টু 336, ঠিক আছে, প্লাস হচ্ছে 15 ইন্টু, আচ্ছা তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 5040, এগুলো লিখে ফেলি, 5040 প্লাস এখানে যেহেতু একটা থিটা আছে, তাহলে 15 ইন্টু 4.2, তাহলে 63 থিটা, 63 থিটা সমান, এই পাশে আমরা পাবো 60 ইন্টু 60 ইন্টু 4.2, তাই তো ব্যাপারটা। ওকে, তাহলে 15120 মাইনাস দিয়ে আমরা পাবো 60 ইন্টু 4.2 থিটা, ঠিক আছে। তাহলে 252 থিটা। তারপরে তোমরা হচ্ছে আবার এইগুলো একটু চেক দিবা, 252 থিটা, যে কোথাও হচ্ছে ভুল হয়েছে কিনা ক্যালকুলেশনে, থিটা। ওকে, তো এখান থেকে জাস্ট থিটার মানটা বের করবো। এখন থিটার মান বুঝতেই পারতেছো, বের করাটা ইজি হয়ে গেছে। জাস্ট আমাদের 252 যেটা এটাই পাশে এসে যোগ হয়ে যাবে, তাহলে 252 প্লাস হচ্ছে কি তোমাদের 63, মানে হচ্ছে কি 315 থিটা, 315 থিটা। আর এই পাশে আমাদের থাকবে 15120 মাইনাস 5040, 15120 মাইনাস হচ্ছে তোমার 5040, তাহলে 10,080, 10,080। তো সুতরাং ফাইনালি আমরা পাবো থিটা যেটা 10,080কে 315 দ্বারা ভাগ করলেই হচ্ছে, ঠিক আছে, ভাগ হচ্ছে কি 315, তার মানে আমাদের 32 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে থিটার সমান তোমার 32 ডিগ্রি সেলসিয়াস। তো এই ব্যাপারগুলো আর কি আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। তো মেইন কনসেপ্ট তো বুঝতেই পারতেছো, মেইন কনসেপ্ট কিন্তু একটাই। তো আমি যেটা বলছিলাম তোমাদের জন্য, যে এই টাইপের ম্যাথগুলোতে কিন্তু একটু অনিশ্চয়তা থাকে। এই যে থিটার মান কিন্তু আমি 32 পেয়ে গেছি,
এটা মিন করতেছে যে হ্যাঁ আমি যে হচ্ছে ধরে নিয়েছিলাম যে আমাদের মিশ্রণের তাপমাত্রাটা সবটুকু বরফ গলে তাপমাত্রা একটু বাড়বে, আমাদের যে এই যে ধরে নেওয়ার যে ব্যাপারটা এটা আসলে সত্যি এই অংশে, যেহেতু আমরা লাস্টে একটা পজিটিভ সংখ্যায় পাইছি, ঠিক আছে 32 ডিগ্রি সেলসিয়াস। যদি এখানে আমি নেগেটিভ কোনো অ্যান্সার পাইতাম তো মিন করতো তখন যে আসলে পুরা বরফটা গলেই নেই। যদি আমি নেগেটিভ অ্যান্সার পাইতাম তাহলে মিন করতো কি যে পুরা বরফটা গলে নেই। তো তখন মিন করতেছে কি যে আসলে হচ্ছে গিয়ে তখন মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে আছে, সেখানে যেহেতু পুরা বরফ গলে নাই তাহলে হয়তো কিছু পরিমাণ বরফ গলছে আর বাদ বাকিটা এখন হচ্ছে গিয়ে কি বরফ আকারেই আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় মিশ্রণের ফাইনাল অবস্থাটা কী হইতো, তাহলে ওই মিশ্রণে যতটুকু বরফ গলছে সেটা তুমি নির্ণয় করে ফেলতা। কীভাবে নির্ণয় করতা, ওই যে 60 ডিগ্রি সেলসিয়াসের পানি 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসতে যে পরিমাণ তাপ বর্জন করবে, এতটুকু তাপ গ্রহণ করে যতটুকু বর গলতে পারে ততটুকুই আসলে গলবে, ঠিক আছে। ধরো তোমার হচ্ছে 5 গ্রাম গলছে, তার মানে মিন করতেছে ওই মিশ্রণে 5 গ্রাম বরফ গলছে, মানে 5 গ্রাম পানি, আর ওই যে 60 গ্রাম পানি গিয়ে হচ্ছে পানিতে পরিণত হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসের, মানে 65 গ্রাম পানি আর হচ্ছে তোমার ওই যে 10 গ্রাম বরফ। তো এরকমভাবে আর কি করা লাগতো। তো যাই হোক, অ্যাডমিশন টেস্টে আসলে বিশেষ করে এই টাইপের ম্যাথগুলোই আসে যেখানে তুমি একটা হচ্ছে কি মানে তো ক্যাচাল করতে না হয়, ঠিক আছে। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদের এই ম্যাথে বলছে কি দেখো, যে এক খণ্ড বরফ উপর হতে ভূমিতে পতিত হলো, এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হওয়ায় বরফ খণ্ডটির 1/4 গলে গেল। বরফ খণ্ডটি কত উচ্চতা হতে পতিত হয়েছে, এটা হলে না হতে হবে আসলে, হতে পতিত হয়েছে নির্ণয় করো। বরফ গলনের সুপ্ত তাপ, এখানে কিন্তু আবার দেখো যে বরফ গলনের সুপ্ত তাপটা তোমাকে দেয়া আছে এবং তাপের যে যান্ত্রিক সমতা এটা হচ্ছে তোমার 4.2 জুল পার ক্যালোরি, এটাও দেয়া আছে। তো এই বেলোটা আসলে দেয়া থাকার কারণটা হচ্ছে কি তোমাকে মিন করতেছে যে তোমার ওই যে ক্যালোরি যে বেলোটা, এই ক্যালোরিটাকে তুমি হচ্ছে গিয়ে জুলে নিয়ে নাও, অথবা তুমি যে সূত্রটা ইউজ করো, ঠিক আছে, তুমি যে সূত্রটা ইউজ করবা এই সূত্রটা যেন যে ইকুয়াল তোমার W/H হয়, ঠিক আছে। এই সূত্রটা তোমাকে আর কি ইউজ করতে বলছে, এটাই আর কোনো কিছুই না, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এই সূত্র ইউজ করি, অথবা হচ্ছে আমাদের ওই ক্যালোরিকে জুলে নিয়ে যাই, কোনো ইস্যু না, ঠিক আছে। মানে মেনলি ব্যাপারটা হচ্ছে এটা তুমি ইউজ করলে আর কি ব্যাপারটা সুন্দর, যেহেতু ওরা ইনফরমেশন হিসেবে দিয়ে দিছে, ঠিক আছে। তো এখন আমাদের হচ্ছে কনসেপ্টটা তাহলে কি, এখানে হচ্ছে ওই যে উপরে ধরো হচ্ছে কি আমাদের ওই যে বরফের যে খণ্ডটা এটা ধরো এই উচ্চতায় ছিল, আমরা ধরলাম যে এরকম এই উচ্চতায় ছিল, তাহলে এই উচ্চতা যদি আমাদের বরফ খণ্ডটা পড়ে, তো এই উচ্চতায় তার কিন্তু কি ছিল, একটা বিভব শক্তি ছিল, ঠিক আছে। তো নিচে যখন পড়তেছে তখন এই বিভব শক্তিটাই ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তর হয়েছে, সংঘর্ষ হওয়ার পর যখন ভূমিতে পতিত হয়েছে তখন এই গতিশক্তিটাই তাপশক্তিতে রূপান্তর হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাকে বলছে সবটুকু তাপশক্তিতে আবার রূপান্তর হয় নাই, হয়েছে কতটুকু, 50%। তার মানে আমি বলতে পারি যে উপরে যে তার ইপিটা ছিল, ঠিক আছে, উপরে যে তার ইপিটা ছিল মানে বিভব শক্তিটা যে ছিল, এই ইপি এর 50%, ইপি এর 50% হচ্ছে তোমার তাপশক্তিতে রূপান্তর হয়েছে, ঠিক আছে। তাহলে ইপি এর 50% তাপশক্তিতে রূপান্তর হয়েছে, আর এই তাপটাই মেইনলি হচ্ছে তোমার কি হয়েছে, এই বরফ গলনে সহায়তা করছে, ঠিক আছে, বরফটা গলতে সহযোগিতা করছে। তাইলে এর ফলে কতটুকু বরফ গলছে, সবটুকু বরফও কিন্তু বলে নাই, তোমাকে বলছে বরফ খণ্ডটির 1/4 গলে গেল, ঠিক আছে। তার মানে আমরা বলবো যে এম এর 4/1 গলে গেছে, এতে করে এম এর 4/1 গলে গেছে। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি বাংলায় সুন্দর করে লিখছি। তোমরা যখন অঙ্ক করবা তখন এটা আসলে আর লিখতে হবে না, তোমরা জাস্ট হচ্ছে গিয়ে সরাসরি লিখে ফেলবা, ঠিক আছে। মানে হচ্ছে কি একসাথে লিখে ফেলবা। একসাথে লিখলে কীভাবে লিখবা চলো আমি একটু দেখিয়ে দিই তোমাদের। তাহলে হচ্ছে আমাদের লিখবো এরকমভাবে 50% অফ mgh মানে 0.5 বা হাফও বলতে পারো, হাফ mgh সমান হচ্ছে তোমার 1/4 m ইন্টু এল, ঠিক আছে। তো এইভাবে আর কি আমাদের লিখতে হবে, এক লাইনে লিখে ফেলবা। এখন ঘটনা হচ্ছে কি আমাদের আগের যে অঙ্কগুলো আমি সবগুলোতেই কিন্তু বলছি যে তুমি হচ্ছে কি যদি এম এর পরিমাণ গ্রামে বসাও তাহলে হচ্ছে এই যে আপেক্ষিক তাপ বা সুপ্ত তাপ যেটা এটা হচ্ছে গিয়ে গ্রাম জুল পার গ্রাম বা হচ্ছে গিয়ে ওই এককে লিখলেই হচ্ছে, ঠিক আছে। মানে তুমি যে কোনো ইউনিটে ইউজ করতে পারবা। কিন্তু এখন যে আমরা অঙ্কটা করতেছি এই অঙ্কে কিন্তু আমাদের হচ্ছে ইচ্ছা করলেই এম এর মান মানে গ্রাম অথবা হচ্ছে কি অন্য কোনো ইউনিটে লিখতে পারবো না। যদিও দেখে মনে হচ্ছে তো আসলে কাটাকাটি চলে যাবে, এই যে এম আর এম কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে গ্রাম এককে বসালে হবে না। কেন গ্রাম এককে বসালে হবে না, কারণ দেখো এখানে যে আমাদের mgh যেটা তাপশক্তিতে রূপান্তর হবে, আমি যদি এটা গ্রাম এককে বসাই তাহলে কি আমাদের mgh এর গুলোটা পাবো না কিন্তু, কারণ mgh এর সূত্রটাই ছিল আমাদের হচ্ছে গিয়ে m কেজি এককে G9.8, এইচ হচ্ছে তোমার কি
মিটার এককে। তাহলে অবশ্যই আমাদের এখানে যদিও কাটাকাটি চলে যাবে, অবশ্যই আমার সতর্ক থাকা লাগবে যে এমটা যেন আমার কেজি ইউনিটে বসাই। এখন বলতে পারো এম তো কাটাকাটি চলে যাচ্ছে, আমি যে ইউনিটেই বসাই আর আদৌ তো কোনো মানে ওই রকম মানে রেজাল্ট চেঞ্জ হচ্ছে না, কিন্তু রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? কারণ তুমি যদি মনে মনে চিন্তা করো আমি এম এর মানটা গ্রাম এককে বসাইছি, তো কিন্তু এই যে এল এর যে মানটা এটাও কিন্তু তুমি গ্রাম এককে বসাই দিবা মনের অজান্তেই, ঠিক আছে, আগের ম্যাথগুলোতে আমরা যেরকমভাবে করে আসছি। তো এর জন্য এটা মানে সতর্ক থাকা লাগবে যে এমটা কেজি, তো আমাদের এল যেটা এলটা আমার কেজি এককেই বসাতে হবে, ঠিক আছে, মানে জুল পার কেজি এই ইউনিটেই বসাতে হবে। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি এম কাটাকাটি চলে গেছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের বের করতে বলছিল যে কত উচ্চতা থেকে পতিত হয়েছে, তার মানে আমাদের এইচ এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এইচ হচ্ছে সমান এইচ যেটা এটা হচ্ছে তোমার ওই 0.5 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের এল থাকতেছে উপরে আর জি হচ্ছে উপরে গিয়ে গুণন হবে, তাহলে এল বাই জি, সরি এল গুণন জি, আর নিচে থাকতেছে আমাদের 0.5 ইন্টু 4। ওকে, তাহলে যেহেতু আমাদের এমজিএস যেটা এই ব্যাপারটা আমাদের জুল এককে আসে, কী পরিমাণ হচ্ছে আমাদের বিভব শক্তি পাবো বা কী পরিমাণ বিভব শক্তি আমার তাপ শক্তিতে রূপান্তর হয়েছে, এটা যেহেতু আমি জুল এককে পাইতেছি, তাহলে আমাদের এল এর যে মানটা এটা কিন্তু আমাদের হচ্ছে কি জুল এককে বসাতে হবে। তার মানে এটাকে আমি ওই যে ক্যালোরি পার কেজি যা দেওয়া ছিল, ঠিক আছে, ক্যালোরি পার কেজি যা দেওয়া ছিল এটাকে আমার জুল পার কেজিতে নিতে হবে। তার মানে যা 80,000 ইন্টু আমি 4.2 দ্বারা গুণন করে আমি বলতে পারবো জুল পার কেজি। তাহলে আমি এখানে এল এর যে মানটা বসাবো এটা কিন্তু অবশ্যই আমার সতর্কতার সাথে বসাতে হবে। 80,000 ইন্টু তোমার 4.2 আর জি এর মান হচ্ছে তোমাদের 9.8 আর নিচে আমাদের থাকতেছে 0.5 গুণন 4 মানে অ্যাকচুয়ালি 2, তো আমি 2 বসিয়ে দিলাম একসাথে। তাহলে চলো আমরা দেখি মানটা কত হয়। 80,000 ইন্টু তোমার 9.8 ইন্টু 4.2 ভাগ হচ্ছে আমাদের 2, তাহলে আমাদের ফাইনালি থাকতেছে প্রায় 16.46, মানে অনেক বেশি একটা বেলো। আমি আবার একটু চেক করি, এটা কিন্তু আমাদের হচ্ছে কি মিটার এককে পাবো 0.5 mgs, 0.5 মানে অর্ধেক তাপে রূপান্তর হয়েছে, 1/4 বলে গেছে, মানে 4/1 এটা ওই পাশে এসে নিচে চলে আসছে। এইচ জি, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, জিটাও তো অ্যাকচুয়ালি আসলে নিচে থাকবে, জি যেটা, ঠিক আছে, জি যেটা এটাও নিচে থাকবে অ্যাকচুয়ালি, এটা একটু কেয়ারফুলি লিখবা। তাহলে 2 ইন্টু 9.8 আর জিটা যেটা এটা এই পাশে এসে নিচে থাকবে। তাহলে আমাদের 0.5 ইন্টু 4 ইন্টু 9.8, ঠিক আছে, এটা একটু সতর্কতার সাথে করিও। আচ্ছা, চেক দিবা, আমি যে ম্যাথগুলাই করি না কেন তোমরা আবার হচ্ছে চেক দিবা, মানে ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কিনা। আমাদের হচ্ছে গিয়ে প্রসিডিউর তো ঠিক থাকবে, তোমাদের ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কিনা এটা আবার একটু সতর্কতার সাথে চেক দিবা। ভাগ হচ্ছে তোমার 2 ইন্টু 9.8, তাহলে আমরা পাচ্ছি 17,142 মিটার। এইচের যে ভ্যালুটা আসবে এটা কিন্তু অবশ্যই মিটার এককে আসবে, কারণ আমাদের এমজিএইচের যে এইচের ভ্যালুটা এটা কিন্তু মিটার এককে। সুতরাং এইচ সমান আমাদের 17,142 মিটার, অথবা এটাকে আমরা হচ্ছে কিলোমিটার এককে যদি বলি তাহলে অথবা আমরা বলতে পারি 17.142 কিলোমিটার। তুমি যে ইউনিটই বলো কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু একটা বড় সংখ্যা চলে আসছে, সবথেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে কিলোমিটার এককে লিখা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই ম্যাথটাও কমপ্লিট হয়েছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এই ম্যাথে কী বলছে দেখো, যে এম মোড়ের একটি সীসার গুলি একটি গাছের দিকে ছোড়া হলো, গাছে ঢুকার ও অপর পার্শ্বে বের হওয়ার সময় গুলিটির বেগ যথাক্রমে 500 ms ইনভার্সন, মানে যখন ঢুকছে তখন হচ্ছে গিয়ে বেগ ছিল 500 ms ইনভার্সন, যখন অপর পাশ দিয়ে বের হয়ে গেছে তখন বেগ হচ্ছে তোমার 300 ms ইনভার্সন। হারানো শক্তির 50% গুলিতে তাপরূপে জমা হয়েছে, ধরে গুলির তাপমাত্রার বৃদ্ধি নির্ণয় করো, ঠিক আছে। এতে করে তো অবশ্যই যে পরিমাণ তাপ শক্তি হয়তো এটা বাধাপ্রাপ্ত হয়েছে, সংঘর্ষ হয়েছে, গতিশক্তিটা কিছুটা হচ্ছে গিয়ে কমে গেছে, যে পরিমাণ কমছে তার 50% হচ্ছে তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। আর সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এইগুলো হচ্ছে গিয়ে কিসের জন্য দেয়া, তো সীসার আপেক্ষিক তাপ হলেই তো হচ্ছে, জাস্ট আর তো কিছু লাগতেছে না আমাদের এখানে। এগুলো হয়তো তাইলে অন্য কোনো কারণে বা এটা আমাদের দরকার নেই, জাস্ট সীসার আপেক্ষিক তাপ হলেই হচ্ছে, হয়তো অন্য কোনো কোয়েশনের ইনফরমেশন মিস্টেকিনলি এখানে চলে আসতে পারে, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে।
তো আমরা জাস্ট হচ্ছে কী করবো, ওই যে মাত্র যে জিএস এর ম্যাথটা করলাম জাস্ট সেম ম্যাথটাই করবো, শুধুমাত্র হচ্ছে গতিশক্তি দিয়ে। ঠিক আছে, তো চলো এখন আমি আর এত মানে লাইন টু লাইন বলবো না, জাস্ট হচ্ছে কীভাবে এক ধাপে করে ফেলতে পারি সেটা হচ্ছে তোমাদের দেখাবো। তাইলে শুরুতে যে হচ্ছে কি আমাদের যে সিসার যে বুলেটটা ছিল, শুরুতে তার গতিশক্তি ছিল হাফ এম। বুলেটের ব্যাক বোর্ড যেটা এটা এমই দেওয়া আছে, এটা সংখ্যাগত মান দিয়ে নিয়ে আমরা এমই বসাচ্ছি, কারণ এটা আলটিমেটলি কাটাকাটি চলে যাবে। আগের কোয়েশনে যেরকম হচ্ছে গিয়ে কাটাকাটি চলে গেছে, এখানেও কাটাকাটি চলে যাবে। তাহলে শুরুতে তার গতিশক্তি ছিল হাফ ইন্টু এম ইন্টু 500 স্কোয়ার, গতিশক্তির যে সূত্র, ঠিক আছে, হাফ এম বি স্কোয়ার হচ্ছে গতিশক্তির সূত্র। তো ফাইনালি যে তার গতিশক্তিটা ছিল সেটা হচ্ছে তোমার হাফ এম 300 স্কোয়ার। তোমরা কিন্তু এক লাইনেই করে ফেলতে পারো, হাফ এম কমন নিয়ে 500 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার লিখে ফেলতে পারতা। ঠিক আছে, এত পরিমাণ গতিশক্তি কমছে। তো যতটুকু গতিশক্তি কমছে পুরাটাই কিন্তু তোমার হচ্ছে গিয়ে কী হয় নাই, তোমার তাপশক্তিতে রূপান্তর হয় নাই। এই যে এতটুকু গতিশক্তি কমছে এর 50% তোমাকে বলেই দিছে যে হারানো শক্তির 50% হচ্ছে তাপরূপে জমা হয়েছে। ঠিক আছে, তার মানে এর 50%। ঠিক আছে, তাহলে এখানে আমরা 50% বসা দেবো। 50% মানে হচ্ছে কি 50/100। ঠিক আছে, 50% মানেই মাথায় রাখবা 100 দ্বারা ভাগ। ঠিক আছে, তো ইচ্ছা করলে তুমি এটাকে একসাথে 0.5 অথবা হচ্ছে কি হাফও লিখে ফেলতে পারতা। তো এতে করে তোমার কি হয়েছে, ওই যে আমাদের সিসার যে হচ্ছে বুলেটটা তার তাপমাত্রা বৃদ্ধি পাইছে। তাহলে তার তাপমাত্রা কী পরিমাণ বৃদ্ধি পাবে এটাই তোমাকে বের করতে বলছে, যে 50% গুলিতে জমা হয়ে ধরে গুলির তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করো। তাহলে সিসার যে বুলেটের বড় হচ্ছে গিয়ে এম, তারপর হচ্ছে গিয়ে ওই সিসার বুলেটের এস মানে আপেক্ষিক তাপ ইন্টু ডেলথিটা, এই ডেলথিটাটা এখানে আমাদের নির্ণয় করলেই হচ্ছে। তাহলে দেখো আগের মতোই কিন্তু আমরা এখান থেকে হাফ এম যদি কমন নিতাম তাহলে আমাদের এই জায়গাগুলো থেকে এম আসলে কাটাকাটি চলে যেত। তো আমি এখান থেকে কেটে দিই এম 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 কাটাকাটি। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট আমরা 0.5 মানে 0.5 আর কি, হাফ আর কি কমন নিয়ে নিলাম। তাহলে আমাদের 500 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 300 স্কোয়ার গুণন 0.5, মানে এটা হাফ। এই যে এই হাফের জন্য আমরা হচ্ছে কি এটা লিখছি, গুণন করছি। তারপর এটার সাথে কিন্তু আবার গুণন আছে কত, আবার 0.5। ঠিক আছে, তো এত পরিমাণ তাপশক্তি রূপান্তর হয়েছে। তো আমরা এখানে দেখতেছি এই ভ্যালুটা, আমি তোমাদের তারপরেও লাইন টু লাইনই করে দিই। তো আমরা দেখতেছি এই পাশে এই পুরোটা যদি আমি সলভ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 40,000 জুল। ঠিক আছে, 40,000 জুল সমান হচ্ছে তোমার এস ডেলথিটা। তো অ্যাকচুয়ালি যেহেতু আমাদের ডেলথিটাটা বের করতে হবে, তাই ডেলথিটা সমান হচ্ছে আমাদের 40,000/s। তাহলে 40,000 তো আমাদের এটা চেঞ্জ হচ্ছে না, 40,000। আর এস যেটা, যেহেতু এটা জুল এককে আমি হচ্ছে বের করছি, যেহেতু আমাদের এই যে হাফ এম বি স্কোয়ার যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু তোমার জুল এককে গতিশক্তি বের করার সূত্র। তাহলে আমাদের ওই এস যেটা মানে আপেক্ষিক তাপ যেটা, এটাও কিন্তু আমাদের হচ্ছে কী এককে বসাতে হবে বলো তো, জুল এককেই আমাদের বসাতে হবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে গিয়ে এটাকে দেখো কিলো ক্যালোরি পার কেজি এককে দেওয়া আছে, আমার কিন্তু এটা জুল পার কেজি এককে বসাতে হবে, কারণ আমার এখানে এই আগের ম্যাটটার মতোই আমাকে কিন্তু এখানে মনে মনে যে আমি চিন্তা করি আমি হচ্ছে গ্রাম এককে বসাইছি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, কেজি এটা রাখতে হবে আর হচ্ছে জুল এটা রাখতে হবে। তার মানে আমি এখানে যদি বলি যে এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে কনভার্সনে আমি কী পাবো একটু খেয়াল করো। কনভার্সনে আমি পাবো 0.03 কিলো ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমি কিলোর জন্য 1000 দ্বারা গুণন করলাম, তার মানে ক্যালোরিতে গেল। আর তার সাথে আমি 4.2 দ্বারা গুণন করলে আমি জুলে যাব। ঠিক আছে, জুল পাবো। ঠিক আছে, তাহলে এইটাও এখন হয়েছে জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন হয়েছে। তো আমাদের এই ইউনিটে কিন্তু নিয়ে বসাতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই হচ্ছে এই সতর্কতার সাথে বসাতে হবে। তাহলে আমরা চলো এখানে যে মানটা হয় সেটা আমরা দেখি, এখানে একসাথে করে ফেলি। ওকে, এখানে লিখে ফেলি 0.03 ইন্টু 1000, 0.03 হ্যাঁ ইন্টু 1000 ইন্টু 4.2, তার মানে 126। ঠিক আছে, আমরা এখানে পাচ্ছি 126 জুল পার কেজি। তাহলে আমাদের দরকার ছিল 40,000কে 126 দ্বারা ভাগ করা, তাহলে আমরা পাচ্ছি 317। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি ডেলথিটা যেটা, এটা হচ্ছে 317 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাজ। পার্থক্য এটা তুমি হচ্ছে গিয়ে 317 কেলভিনও কিন্তু বলতে পারতা, যেহেতু পার্থক্য বলছে, পার্থক্যর স্কেলে আমাদের সেলসিয়াস এবং হচ্ছে গিয়ে কি কেলভিন, দুই স্কেলের পার্থক্যই সেমই আসলে। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারছো আশা করি আমাদের মেইন যে থিমগুলো আমরা আসলে কীভাবে ইউজ করব। তো আমরা আরও কিছু ম্যাথ করবো, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেখি এখানে কী বলছে। তোমাকে বলছে 70 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে গরম করে একটি ক্যালোরিমিটারের, এখন আমরা তাহলে একটা নতুন টার্ম পাইছি যে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার আসলে ব্যাপারটা কি, ওই যে আমরা হচ্ছে গিয়ে কোনো একটা লিকুইড পদার্থ যদি কোথাও রাখি তাহলে অবশ্যই তো একটা পাত্র লাগবে। তো
তো এই পাত্র প্লাস হচ্ছে গিয়ে যে তাপমাত্রা কতটুকু চেঞ্জ হচ্ছে না হচ্ছে, মানে পুরো একটা যান্ত্রিক ব্যবস্থা আর কি। আমি একটা পাত্রে পানি নিলাম, নিয়ে তারপর হচ্ছে এখানে থার্মোমিটার দিলাম, বা আরও হচ্ছে গিয়ে মানে তাপ অন্তরক, মানে বাহির থেকে যাতে মানে এক্সট্রা কোনো সোর্স থেকে তাপের আদান প্রদান যাতে না হইতে পারে, এরকম একটা তাপ অন্তরক ব্যবস্থার মাধ্যমে সজ্জিত করলাম। এই যে পুরো সিস্টেমটা, সেটাকে আমরা বলতেছি ক্যালোরিমিটার। আচ্ছা, তাহলে ক্যালোরিমিটারের 116 গ্রাম পানির মধ্যে ফেলে দেয়া হলো। ক্যালোরিমিটারের জলসম হচ্ছে তোমার কি 10 গ্রাম। তাহলে এখানে আমরা আরেকটা নতুন টার্ম পাইছি, মানে আমরা হচ্ছে দুইটা নতুন টার্ম পাইছি, জলসম পাইছি। ঠিক আছে, তো সমস্যা নেই, এটা আমি ব্যাখ্যা করে দেবো। তো কঠিন বস্তুর উষ্ণতা হ্রাস, মানে কঠিন যে বস্তুটা, এই বস্তুর তাপমাত্রা যে কমে গেছে, এটা হচ্ছে গিয়ে জলের উষ্ণতা বৃদ্ধির 15 গুণ হলে। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে জলের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় ধরো থিটা, তার মানে মিন করতেছে কঠিন বস্তুর যে তাপমাত্রা হ্রাস পাইছে সেটা হচ্ছে তার 15 গুণ, মানে 15 থিটা হবে আর কি। 15 গুণ হলে কঠিনের আপেক্ষিক তাপ কত? ঠিক আছে, তার মানে আমাদের এখানে কঠিনের যে আপেক্ষিক তাপটা সেটা তোমাকে বের করতে বলছে, মানে এস বের করতে বলছে, এস অফ সলিড। ঠিক আছে, মানে কঠিন পদার্থের আপেক্ষিক তাপটা বের করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো, এই ক্ষেত্রে কিন্তু দেখো আমাদের তিনটা বস্তু, অ্যাকচুয়ালি তিনটা বস্তু, একটা হচ্ছে কঠিন বস্তু, আরেকটা হচ্ছে যে পানি, আরেকটা হচ্ছে ক্যালোরিমিটার। কারণ আমি যেহেতু এই পানিটাকে ক্যালোরিমিটারের মধ্যে রাখছি, তো পানির তাপমাত্রার বৃদ্ধি, এই কথাটার মানে কি, পানিটা যে পাত্রে আছে সেই পাত্রের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাও। আমরা যখন হচ্ছে কাপ, মানে একটা কাপে হচ্ছে গিয়ে চা অথবা কফি নেই, তখন কি কাপটাও কিন্তু গরম হয়। ঠিক আছে, কাচ এতটা তাপ সুপরিবাহী না, তারপরেও গরম হয়ে যায়। তাহলে ক্যালোরিমিটার, ওইটা তো আমার পাত্র। ঠিক আছে, ক্যালোরিমিটারটা মেইনলি মানে ইন জেনারেল আমরা যদি বলি তা আমার পাত্র হয়, তো সেটা তো আরও বেশি গরম হবে। ঠিক আছে, যেহেতু তাপ সুপরিবাহী। তো এই ক্ষেত্রে আমরা বলবো পানি প্লাস আচ্ছা, আমরা বলি পানির গৃহীত প্লাস হচ্ছে আমাদের ক্যালোরিমিটার যে ছিল, ক্যালোরিমিটারের গৃহীত, এই দুইজনে মিলে হচ্ছে তাপ গ্রহণ করছে, সমান হচ্ছে গিয়ে ওই যে কঠিন যে বস্তুটা, এই কঠিন বস্তুর বর্জিত। ঠিক আছে, বর্জিত। তো এখানে তিনটা বস্তু হইলো, আসলে একটা ব্যাপার খুবই সিম্পল, মানে হচ্ছে গিয়ে একটু আমাদের জন্য ইজি। কোন ব্যাপারটা, এই যে আমাদের পানির যে ইনিশিয়াল তাপমাত্রা, ঠিক আছে, আর ক্যালোরিমিটারের যে ইনিশিয়াল তাপমাত্রা, দুইটা বস্তু যেহেতু একসাথে ছিল আগে থেকে, পানি ক্যালোরিমিটারের মধ্যে ছিল। ঠিক আছে, যেহেতু দুইটা অ্যাডজাস্ট অবস্থায় ছিল, তাহলে তাদের যে আদি তাপমাত্রাটা, এটাকে আমি T1 ধরি, তাহলে এই T1টা আসলে হচ্ছে গিয়ে জাস্ট একটা নির্দিষ্ট তাপমাত্রাই হবে, ধরো T। ঠিক আছে, পানির যে গৃহীত তাপ, ক্যালোরিমিটার যে গৃহীত তাপ, এটা আমাদের লাগবে, কিন্তু আমরা এটা শিওর যে তারা আগেও তাপীয় সাম্য অবস্থায় ছিল। তাইলে যখন তারা ফাইনালি আবার সাম্য অবস্থায় যাবে, ওই কঠিন বস্তুর সাথে আবার যখন সাম্য অবস্থায় যাবে, মিশ্রণের যখন একটা ফাইনাল তাপমাত্রা হবে, তখন হচ্ছে কি তার মানে মিন করতেছে কি পানির তাপমাত্রা কিছুটা বাড়বে, ক্যালোরিমিটারের তাপমাত্রা কিছুটা বাড়বে। তো বাড়লেও আসলে পানিরও যতটুকু বাড়বে, ক্যালোরিমিটারও ততটুকুই বাড়বে। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝতে পারছো? ধরো শুরুতে পানি 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার মানে মিন করতেছে শিওর ক্যালোরিমিটারও হচ্ছে গিয়ে কত ছিল, 10 ডিগ্রি সেলসিয়াসই ছিল, যেহেতু তারা একসাথে ছিল। যদি ফাইনালি মিশ্রণের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তার মানে পানির কত ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, 10 থেকে 25 গেছে, মানে 15 বাড়ছে, ক্যালোরিমিটারও হচ্ছে এই 15ই বাড়বে, মানে 25 যাবে। কারণ ফাইনালি মিশ্রণের তাপমাত্রা একটা সেম তাপমাত্রা মিন করতেছে কি, যে পানি, ক্যালোরিমিটার প্লাস কঠিন বস্তু সবাই মিলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আসছে। ঠিক আছে, তো আমি এখন যদি বলি পানির জন্য যে গৃহীত তাপ, সেটা হচ্ছে আমি যদি বলি পানির ভর, ঠিক আছে, এম ওয়াটার, পানির আপেক্ষিক তাপ এস ওয়াটার, আর পানির জন্য যে হচ্ছে তোমার তাপমাত্রার পার্থক্য, এটাকে আমি জাস্ট নাম দিলাম ডেল থিটা। ঠিক আছে, যেহেতু ফাইনালি আমাকে কঠিনের আপেক্ষিক তাপ বের করতে বলছে, তাই না? আচ্ছা, যাই হোক, এখানে যে সম্পর্কটা ছিল, সম্পর্কটা একটু লিখে ফেলি। কঠিন বস্তুর উষ্ণতা হ্রাস জলের উষ্ণতা বৃদ্ধির 15 গুণ হলে, তাহলে জলের যে উষ্ণতা বৃদ্ধি, এটাকে যদি হচ্ছে কি আমি লিখি জাস্ট ডেল থিটা, জাস্ট আমি ডেল থিটা লিখলাম। পানির যে তাপমাত্রা বৃদ্ধি পাইছে, এটাকে জাস্ট আমি ডেল থিটা লিখলাম। সুতরাং কঠিনের যেটা, এই যে এটা আমি লিখছি হচ্ছে জলের উষ্ণতা বৃদ্ধি ডেল থিটা, তাহলে কঠিনের জন্য যেটা হবে, কঠিনের যে পার্থক্য, কঠিনের জন্য এই ডেল থিটাটা হবে তোমার 15 ডেল থিটা। তাপমাত্রার যে পার্থক্য সেটা হবে তোমার 15 ডেল থিটা, জলের 15 গুণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি জলের জন্য জাস্ট ডেল থিটা লিখছি, প্লাস ক্যালোরিমিটারের ব্যাপারটা, এটা কিন্তু হচ্ছে গিয়ে মানে যেটা আমি বলছিলাম যে আমরা একটা নতুন টার্ম পাইছি, তো এটা আমরা কীভাবে কাজে লাগবো সেটা একটু চলো দেখি। যে তোমাকে বলছে যে ক্যালোরিমিটারের জলসম হচ্ছে 10 গ্রাম, এটা মিন করতেছে ওই যে ক্যালোরিমিটারের শুরুতে একটা তাপমাত্রা ছিল, সে ফাইনালি একটা তাপমাত্রায় গেছে, তাপমাত্রা পার্থক্য কত হয়েছে, ডেল থিটাই হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি আমার এখানে এটা বসানো দরকার ছিল এরকম, ক্যালোরিমিটারের হচ্ছে ধরো ভর, ক্যালোরিমিটারের হচ্ছে আপেক্ষিক তাপ,
আর হচ্ছে ক্যালোরিমিটারের তাপমাত্রার পার্থক্য। এরকমই তো আসলে লেখার দরকার ছিল। তো এখানে ক্যালোরিমিটারের বড় দেওয়া নেই, তারপরে হচ্ছে গিয়ে কি ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপও দেওয়া নেই। তো আমরা এটা কীভাবে লিখবো? তো এই কথাটাকে আমরা এরকমভাবে বলতে পারি, যখন তার জলসম দেওয়া থাকে, এই কথাটার মানে হচ্ছে গিয়ে এই যে আমাদের এমসি এসসি ডেলটি, ঠিক আছে, বা আমি যদি বলি যে এই পরিমাণ তাপ সে গ্রহণ করে তার তাপমাত্রার ডেলটিটা পরিমাণ চেঞ্জ হয়েছে, অ্যাকচুয়ালি এই পরিমাণ তাপ দিয়ে 10 গ্রাম পানির তাপমাত্রা এই ডেলটিটা পরিমাণ বৃদ্ধি করা যায়। ঠিক আছে, দেখো ব্যাপারটা, এই যে সে এতটুকু তাপ গ্রহণ করছে, গ্রহণ করে তাপমাত্রা কতটুকু চেঞ্জ হয়েছে, ডেলটিটা পরিমাণ। সেম পরিমাণ তাপ দিয়ে 10 গ্রাম পানির তাপমাত্রা, এই যে 10 গ্রাম পানির তাপমাত্রা, জল সময়ের যে বেরোটা দেওয়া থাকবে 10 গ্রাম, এখানে দেওয়া আছে জল সম হচ্ছে 10 গ্রাম। এটা মিন করতেছে সেম পরিমাণ তাপ দিয়ে 10 গ্রাম জলের তাপমাত্রা তোমার ডেলটিটা পরিমাণ বৃদ্ধি করা যেত। তার মানে যেহেতু আমাদের এখানে ক্যালোরিমিটারের বর, আপেক্ষিক তাপ এগুলো দেওয়া নেই, তো এটাকে আমি রিপ্লেস করতে পারি 10 গ্রাম পানির তাপমাত্রা ওই যে ডেলটিটা পরিমাণ বৃদ্ধি করার মাধ্যমে। ঠিক আছে, জাস্ট ওইটাকে আমি রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, সমান তাহলে এই পাশে কঠিন বস্তুর বর্জিত তাপ। তাহলে কঠিন বস্তুর জন্য আমরা লিখবো, কঠিন বস্তুর কি বর দেওয়া ছিল? আচ্ছা, 70 গ্রাম বর বিশিষ্ট একটি বস্তুকে, তাহলে আমরা একসাথে এখন লিখে ফেলি। তাহলে কঠিন বস্তুর বর যেটা, ওকে যাই হোক আপাতত আমি এম আকারে লিখি। তাহলে এম অফ এস মানে সলিড বস্তুর বর, সলিড বস্তুর আপেক্ষিক তাপ যেটা আমাদের নির্ণয় করতে হবে। আর ডেলটিটাটা এখানে হবে কত? 15 ডেলটিটা। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা হচ্ছে জাস্ট এখন ইজি হয়ে গেছে ব্যাপারটা। তাহলে পানির যে হচ্ছে বর ছিল সেটা ছিল হচ্ছে তোমার 116 গ্রাম। ঠিক আছে, মানে নর্মাল যে পানিটা ছিল সেই পানিটা হচ্ছে গিয়ে 116 গ্রাম, আর এই পাশে হচ্ছে আরও আমরা হচ্ছে 10 গ্রাম। তার মানে হচ্ছে একসাথে যদি আমরা এখন যোগ করি তাহলে 116 প্লাস হচ্ছে 10 মানে 126। আর এস যেহেতু আমরা এখানে গ্রাম এককে বসাচ্ছি, তাহলে এস ডাব্লিউ যেটা, এটা হবে আসলে হচ্ছে গিয়ে 4.2। ঠিক আছে, আমি জুল এককে আর কি বের করতেছি, অথবা তুমি এটা ক্যালোরি এককে বের করতে পারো। ঠিক আছে, আমি জুল এককে ইউজ করতেছি। ওকে, 4.2 এস, আর ডেলটিটা হচ্ছে গিয়ে জাস্ট ডেলটিটা সমান, জাস্ট কমন নিয়ে আমরা একসাথে লিখে ফেলছি আর কি, কমন নিয়ে একসাথে করে ফেলছি। এস ডাব্লিউ কমন 4.2, ডেলটিটা কমন, তাহলে 100, যে এখানে ছিল 116, এখানে 10 মানে 126। তাহলে এই পাশে আমাদের থাকতেছে আমাদের এম এস যেটা সলিডের বর হচ্ছে 70 গ্রাম ছিল, তাহলে 70 গ্রাম ইন্টু এস এস সলিডের যে আপেক্ষিক তাপ সেটা আমাদের বের করতে হবে, আর 15 ডেলটিটা। তাহলে দেখো আমাদের হচ্ছে ডেলটিটা, এই ডেলটিটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, এই যে এখানে পাশে ডেলটিটা আছে, এখানে এই পাশে হচ্ছে ডেলটিটা আছে। তাহলে আমাদের এস এসটা এখন বের করবো। তাহলে এস এসটা কি এখন বের করবো? কোনো মানে কঠিন কাজ নাকি ইজি কাজ? খুবই ইজি কাজ। কিন্তু আমরা হচ্ছে এখানে 126 গুণন 4.2 ভাগ হবে ওই পাশ থেকে এসে 70 আর 15, তাহলে 70 ইন্টু 15। তাহলে আমাদের ফাইনালি থাকতেছে 0.5। আচ্ছা, সব কি ঠিক লিখলাম? কঠিন বস্তুটির উষ্ণতা হ্রাস জলের উষ্ণতা বৃদ্ধির 15 গুণ হলে। আচ্ছা, ডেলটিটা 116 10 126 4.2। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের 0.5, এটা কিন্তু আমাদের জুল ইউনিট হয়েছে, যেহেতু আমি এখানে জুলে এককে বসাইছি। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এখন জাস্ট তুমি এক লাইনে বসিয়ে ফেলো। সুতরাং এস এস সমান মানে হচ্ছে আমাদের সলিড যে পদার্থটা ছিল তার যে হচ্ছে তোমাদের আপেক্ষিক তাপটা, সেই আপেক্ষিক তাপটা আমাদের 0.5040 জুল পার গ্রাম। ঠিক আছে, জুল পার গ্রাম পার, এখন এটা জুল পার গ্রাম কেন হয়েছে এটা একটু বলি। জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, তো এটা আসলে জুল পার গ্রাম হয়েছে কারণ এই যে দেখো আমরা এই যে এখানে যে আপেক্ষিক তাপটা, জলের যে আপেক্ষিক তাপটা বসাইছিলাম সেটা কিন্তু হচ্ছে আমাদের জুল এককে বসাইছিলাম, মানে জুল পার গ্রাম এককে বসাইছিলাম 4.2 জুল পার গ্রাম। ঠিক আছে, তো এই জন্য আমাদের এখানে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে আমাদের জুল এককেই আসছে এবং হচ্ছে পার গ্রাম ইউনিটেই আসছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা হচ্ছে আর কি আমাদের খুব সতর্কতার সাথে বসাতে হবে। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তো এরকমভাবে আমরা মানে সূত্র তো ইউজ করবোই, প্লাস হচ্ছে কি আমাদের কনসেপ্ট তো প্রয়োগ করবোই, পাশাপাশি আমাদের হচ্ছে কি ইউনিট ইউজ করতেছি এই ব্যাপারগুলো কিন্তু একটু এনশিওর হয়ে সঠিকভাবে কাজগুলো করতে হবে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো দেখি পরবর্তী ম্যাথে কি আছে। তোমাকে বলছে এ বি এবং সি তিনটি তরলের তাপমাত্রা যথাক্রমে তোমার 15 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে তোমার কি 35 ডিগ্রি সেলসিয়াস। বলছে এ এবং বি
তরলের সমপরিমাণ ভর মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা হয় 21। মানে এ আর বি যদি তুমি হচ্ছে কি সমপরিমাণ মিশ্রিত করো তাহলে এই যে ফাইনাল তাপমাত্রাটা হয় সেটা হচ্ছে তোমার 21 ডিগ্রি সেলসিয়াস। আর বি আর সি যদি তরল তুমি সমপরিমাণ ভর মিশ্রিত করো তাহলে মিশ্রণের তাপমাত্রা হয় তোমার 32 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে বলছে দেখাও যে এ ও সি তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত 2:7, ঠিক আছে, মানে এস এর অনুপাত বের করতে বলছে। তাইলে চলো আগে আমরা হচ্ছে এখানে মানে মেইন যে কাজটা এখানে সেটা হচ্ছে তোমার ইকুয়েশন ফর্ম করা এবং হচ্ছে সেখান থেকে ইনফরমেশন বের করে নিয়ে আসা। তাহলে এই প্রথম যে স্টেপ সেই স্টেপে কী করতেছি যে তোমার এ আর বি সমপরিমাণ মিশ্রিত করছো, মিশ্রিত করার ফলে মিশ্রণের তাপমাত্রা হচ্ছে কত 21 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি বলবো যদি আমি হচ্ছে গিয়ে যেহেতু সমপরিমাণ, ওকে আমি শুরুতে হচ্ছে এম এ লিখি, ধরো হচ্ছে গিয়ে এ বস্তুর এম পরিমাণ নিছি আর এ বস্তুর যে আপেক্ষিক তাপ এটা হচ্ছে ধরো এস এ লিখলাম, আর তার যে তাপমাত্রা পরিবর্তনটা হয়েছে ডেলটিটা, ঠিক আছে, সেটা কত, এ বস্তুর তাপমাত্রা ছিল 15, মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 21। তাহলে আমি যদি এখানে হচ্ছে বিয়োগ ফল লিখি মানে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করি তাহলে 21 - 15 লিখবো, তাই তো ব্যাপারটা সমান। এটা হচ্ছে আসলে এ বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ করছে। তো এখন হচ্ছে গিয়ে কি সমান বি বস্তুর বর্জিত তাপ। আমাদের মেন কনসেপ্টটাই ছিল একজনের যে পরিমাণ হচ্ছে গ্রহণ করবে অন্যজন সে পরিমাণ কি বর্জন করবে। তো সে আসলে কোন জায়গা থেকে পাইছে, বি বস্তু থেকে পাইছে। তাহলে বি বস্তুর বড় কিন্তু আসলে কি ছিল, সেমই ছিল, মানে এম এ সমান এম বি কিন্তু, ঠিক আছে। আমরা যদিও এখানে বোঝানোর জন্য এম এম বি লিখছি কিন্তু আমরা কাটাকাটি করে ফেলতে পারি যেহেতু সমান, ঠিক আছে। আর হচ্ছে কি আমরা এখানে লিখবো তাহলে দ্বিতীয় যে বস্তু মানে হচ্ছে বি বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু ডেলটিটা। তাহলে দেখো বি বস্তুর তাপমাত্রা কত চেঞ্জ হয়েছে, মিশ্রণের তাপমাত্রা হয়েছে কত 21, কিন্তু বি বস্তুর যে আদি তাপমাত্রাটা সেটা হচ্ছে তোমার 25। তার মানে আমি বড়টা থেকে যদি ছোটোটা বিয়োগ করি তাহলে 25 - 21, তাই তো ব্যাপারটা। তাহলে এখান থেকেই কিন্তু এখন আমি আপেক্ষিক তাপের অনুপাত পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কিভাবে, আমি জাস্ট হচ্ছে এস এ বাই এস বি করে দিই, এস এ বাই হচ্ছে তোমার এস বি করে দিলাম সমান, মানে এটাকে এই পাশে আর কি জাস্ট নিচে নিয়ে আসছি। তাহলে ওই পাশে থাকবে হচ্ছে তোমার 25 থেকে 21 চলে গেলে হচ্ছে তোমার থাকবে 4, তাহলে 4 আর নিচে থাকতেছে তোমার 21 থেকে 15 গেলে 6, তাহলে আমাদের 2/3, ঠিক আছে। তার মানে আমাদের দেখতেছি এ আর বি এর যে আপেক্ষিক তাপের অনুপাত সেটা হচ্ছে 2/3। ঠিক একইভাবে আমি বি আর সি এই দুইটারও আপেক্ষিক তাপের অনুপাত বের করব। বের করলে এ অনুপাত বি অনুপাত সি মানে হচ্ছে কি তিনটারই একটা সুন্দর সম্পর্ক পেয়ে যাব। সেখান থেকে আমরা বলে দেব যে যেটা তোমাকে দেখাতে বলছে যে দেখাও এ এবং সি এর তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত এত। তো তখন থেকেই মানে আমাদের তাহলে এখন মেন কাজটা কি, যেহেতু এ আর সি এর সরাসরি সম্পর্ক এখানে দেওয়া নেই, আমরা হচ্ছে এ আর বি এর তৈরি করলাম, ঠিক একইভাবে বি আর সি এরও হচ্ছে এরকম একটা সম্পর্ক তৈরি করব, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে কি দ্বিতীয় যে অংশটা আবার করব, এখন কিন্তু আর এত বড় করে এখন আমরা আর করব না। এখন কীভাবে করব দেখো, এটা আমরা মাত্র যেটা করলাম এটা হচ্ছে এ এবং বি এর জন্য, আমি লিখে দিই এ এবং বি এর জন্য, এ অ্যান্ড বি। এখন আমরা করব বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি। তাহলে দেখো আমরা এখন জাস্ট এক লাইনে করে ফেলবো। কিভাবে, আমরা দেখতেছি যে আপেক্ষিক তাপের যে অনুপাতটা হচ্ছে যেহেতু বল সম পরিমাণ, ঠিক আছে, তো মেইনলি হচ্ছে উপরে তাপমাত্রার পার্থক্য নিচে তাপমাত্রার পার্থক্য, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এখন লিখবো এস বি বাই হচ্ছে তোমার এস সি, ঠিক আছে। তাহলে এ বস্তুর যে তাপমাত্রার পার্থক্যটা ছিল এটা গিয়ে নিচে নেমে গেছিলো, আর বি বস্তুর যে পার্থক্যটা ছিল এটা এই পাশে উপরে ছিল। তাহলে এখন আমি যদি বলি এই ক্ষেত্রে যেহেতু মানে উল্টা সম্পর্ক, তো আমি এস বি মানে হচ্ছে গিয়ে বি এর আপেক্ষিক তাপ এইটা সমান হবে, নিচে আমি লিখব বি বস্তুর তাপমাত্রার পার্থক্য কত হয়েছিল, বি আর সি যখন তুমি মিশ্রিত করলা তখন মিশ্রণের তাপমাত্রা হয়েছে কত 32, আর বি বস্তুর তাপমাত্রা কত ছিল 25, তাই না ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আমি যদি বলি বি বস্তুর তাপমাত্রা পার্থক্য কত হয়েছে 25 থেকে 32 হয়ে গেছে, মানে 7 হচ্ছে গিয়ে চেঞ্জ হয়েছে, তাহলে 7 নিচে। আর সি যেটা এস সি যেটা নিচে এটাকে আমি এখন লিখবো উপরে। তাহলে এস এর তাপমাত্রা ছিল হচ্ছে গিয়ে 35, ফাইনালি মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 32, মানে কমছে 3, ঠিক আছে, মানে পার্থক্যটা হচ্ছে তোমার 3। তো এই ক্ষেত্রে আমি টি লিখতেছি উপরে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এখন যদি আমি বলি এ অনুপাত বি অনুপাত সি কত, তো এই ব্যাপারটা মাথায় রাখবে এইভাবে, মানে যদি কখনো এরকমভাবে তিনটার মধ্যে আমার সম্পর্ক তৈরি করার প্রয়োজন হয় আর কি, তো এটা আমাদের ছোটোবেলার নিয়ম। তুমি এরকমভাবে লিখবা এ অনুপাত বি যেটা দেয়া ছিল বা আমরা নির্ণয় করছি, আমি এস আর লিখলাম না, এ অনুপাত বি লিখতেছি 2:3, আর বি অনুপাত সি যেটা এটা তোমার দেয়া আছে বা আমরা নির্ণয় করছি 3:7, 3:7। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দোজ সিস্টেম মানে এ বি সি, আমরা এরকমভাবে লিখব এ অনুপাত বি অনুপাত
সি সমান আমরা লিখব ওই 2 এর সাথে আমরা 3 গুণন করব, তার মানে হচ্ছে গিয়ে 6 অনুপাত এই 3 এর সাথে 8 গুণন করব, মানে 9 অনুপাত আমরা 3 এর সাথে 7 গুণন করব, মানে হচ্ছে কত 21 21। ঠিক আছে, অ্যাকচুয়ালি সব জায়গায় 3 থাকতেছে আমরা দেখতেছি, মানে এই সিস্টেম তোমাদের আমি বলে দিই এটা আসলে 10 সিস্টেম, এটা একদম ছোটোবেলার নিয়ম। এই যে এরকমভাবে 10 যেরকমভাবে আমরা লিখি এরকম নিয়ম। তো তোমাদের এই নিয়মে যে ফলো করতে হবে এরকম না, তুমি ইচ্ছা করলে এ বাই বি মানে এরকম করতে পারতো, অ্যাকচুয়ালি এ বাই বি গুণন বি বাই সি, এই ক্ষেত্রে বি আর বি কাটাকাটি চলে যাইতো, মানে এভাবেও করতে পারতা। ঠিক আছে, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবেই তুমি করতে পারো, আমি আর কি এরকমভাবে করলাম। তো যেহেতু সব জায়গায় 3 ছিল, তো ইচ্ছা করলে আমরা 3 দ্বারা কাটাকাটি করতে পারি, তাহলে ফাইনালি এটা দাঁড়াবে তোমার 2 অনুপাত 3 অনুপাত 7। তো এটাই কিন্তু তোমাকে বের করতে বলছিল, যে দেখাও যে এ এবং সি তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত 2 অনুপাত 7। তো আমি এখান থেকে এ আর সি যদি নিই, এই যে এ এই যে সি, তাহলে তাদের যে অনুপাতটা হবে সেটা হচ্ছে তোমার ওই যে 2 ওই যে 7। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, এখন নিজেরা সলভ করতে পারবা বাদ বাকি যে অংশটা। এখন তোমাকে বলছে তাহলে এ এবং সিকে সমপরিমাণে মেশালে মিশ্রণের তাপমাত্রা কত হবে, তো এটা তোমরা নিজেরা করবা, এটা আমি আর তোমাদের করে দেবো না। আপেক্ষিক তাপের অনুপাত তোমার দেয়া আছে, একটা যদি তুমি ধরো হচ্ছে গিয়ে ধরো এর যে আপেক্ষিক তাপ সেটা যদি আমি ধরি হচ্ছে গিয়ে জাস্ট ধরো এস এ, তো 2s এ ধরবা, যেহেতু অনুপাতটা মানে এখানে ভগ্নাংশ ফরম্যাট, তাহলে ওই অংশটা তোমাদের হোমওয়ার্ক, আর কীভাবে করবা সেটা আমি হচ্ছে তোমাদের একটু ধরিয়ে দিচ্ছি আর কি, বাকিটা হোমওয়ার্ক করবা কীভাবে। তোমার যদি এস এ যেটা মানে এর যে আপেক্ষিক তাপটা সেটা তুমি ধরলা হচ্ছে গিয়ে 2s, তাহলে সি এ আর সি তোমাকে বলছে সমপরিমাণ মিশ্রিত করলে, এ আর সি সমপরিমাণে মিশ্রিত করবা, তাহলে সি এর যে আপেক্ষিক তাপটা এটাকে তুমি ধরবা হচ্ছে গিয়ে 7s। তাহলে দেখো আপেক্ষিক তাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, তুমি মিশ্রণের ফাইনাল তাপমাত্রাটা কত, বরের পরিমাণ দেওয়া আছে যে সমপরিমাণ, তো খুবই সিম্পলি করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা হচ্ছে কি এটার অ্যান্সারটা বের করে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে রেজাল্ট আসলে কত। তো তাহলে ওইটা গেল, তাহলে এখন আমরা চলো আরেকটা নতুন প্রবলেম দেখি। আমাদের এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, যে একটি তরলের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে গিয়ে 0.7। তো আপেক্ষিক গুরুত্ব এই কথাটা মানে হচ্ছে গিয়ে পানির তুলনায় তার ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব এই কথাটা মানে হচ্ছে কি পানির তুলনায় তার ঘনত্ব। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে পানির ঘনত্ব হচ্ছে 1000, তাহলে এটার যে ঘনত্বটা হবে সেই ঘনত্বটা হচ্ছে 0.7 গুণন 1000। ঠিক আছে, এই ফর্মেট আর কি, অথবা তুমি আর কীভাবে বলতে পারো আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব তো এটাই হয়, হ্যাঁ, ঘনত্ব তো বলে নেই, আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা যাই হোক, মানে এইরকম ফর্মেট আর কি একটা কিছু হবে। তো তারপর আমি আবার হচ্ছে গিয়ে ক্লিয়ার করে দেবো না। তো আমি আপাতত এখন যেটা করবো সেটা আমি হচ্ছে বলতেছি আপেক্ষিক গুরুত্ব মানে পানির তুলনায় ঘনত্ব, মানে পানির ঘনত্ব 1000, তাহলে এটার ঘনত্ব হবে 1000 × 0.7 মানে 700। তো যদি এখানে রেজাল্টটা কোনো চেঞ্জ হবে না, আমি যদি হচ্ছে গিয়ে 0.7-এর সাথে 1000 গুণন করি তাহলে কোনো সমস্যা নেই। আর আপেক্ষিক গুরুত্ব তোমরা রসায়নে যদি পড়ো এরকম হয়তো পেতে পারো যে হচ্ছে গিয়ে 1 লিটার যে 1 লিটার পরিমাণের হচ্ছে গিয়ে তোমার বর 0.7 কেজি এরকম টাইপের কিছু একটা। আচ্ছা যাই হোক, আমরা নর্মালি করে যাব। আচ্ছা, তাহলে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে তোমার 0.7 এবং অপর একটি তরলের আপেক্ষিক গুরুত্ব 0.4। প্রথম তরলের 4 লিটার এবং দ্বিতীয় তরলের 3 লিটার এর তাপ ধারণ ক্ষমতা সমান। ঠিক আছে, তো তাপ ধারণ ক্ষমতা কথাটা কি সেটাও তাহলে আমাদের এখন জানতে হবে। আমাদের যে কোনো বরের কোনো একটা বস্তুর তাপমাত্রা, ঠিক আছে, যে কোনো বর মানে যেরকমই হোক না কেন, ধরো হচ্ছে গিয়ে এম বর, আর তার আপেক্ষিক তাপ হচ্ছে ধরো এস। ঠিক আছে, যে কোনো বরেই হইতে পারে। তার তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করতে চাই বা 1 কেলভিন চেঞ্জ করতে চাই, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে, আপেক্ষিক তাপ দেখো, আপেক্ষিক তাপ আর তাপ ধারণ ক্ষমতার মধ্যে একটু পার্থক্য। আপেক্ষিক তাপ হচ্ছে কি আমি 1 কেজি বরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন চেঞ্জ করব, তাহলে যে পরিমাণ তাপ সেটা হচ্ছে SW। আর তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কি আমার 1 কেজি হবে না, আমি যে কোনো কেজি হইতে পারে, আমি তাপমাত্রা চেঞ্জ হচ্ছে করবো কি 1 কেলভিন। ঠিক আছে, তো তরল দুটি আপেক্ষিক তাপের অনুপাত নির্ণয় করে, তাহলে এটা কিন্তু খুবই সিম্পল। আগের যে ম্যাথগুলো আমরা করে আসছি এইগুলো থেকে আরও সিম্পল কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের দুইটা তরল, আমি প্রথমটাকে নাম দিলাম হচ্ছে ধরো তরল এ। ঠিক আছে, এটাকে আমি নাম দিলাম হচ্ছে তরল এ, আর যেটা আপেক্ষিক গুরুত্ব ছিল 0.4 এটাকে আমি নাম দিলাম হচ্ছে ধরো তরল বি। ঠিক আছে, তো যেহেতু আমাদের তাপ ধারণ ক্ষমতা m × s, তাহলে আমি m এ লিখলাম, s এ লিখলাম। তোমাকে বলছে কি যে এইটার এবং অন্যটার, ঠিক আছে, দ্বিতীয়টার যেটা ওইটার MB পরিমাণ যদি আমি নেই আর তার আপেক্ষিক তাপ যদি হচ্ছে SB হয়, তাহলে এই তাপ ধারণ ক্ষমতাটা সমান, কারণ তাপ ধারণ ক্ষমতায় কিন্তু আমাদের m × s,
তাহলে এম এর হচ্ছে এম পরিমাণ নিলাম, এস পরিমাণ আপেক্ষিক তাপ, এটা তো হচ্ছে গিয়ে ফিক্সডই, এটার পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। আমি হচ্ছে গিয়ে বি এর এম পরিমাণ নিলাম, ঠিক আছে, এম বি পরিমাণ নিলাম, আপেক্ষিক তাপ হচ্ছে কি এস বি, গ্রহণ করলে আমরা সমান পাবো। তো মেইনলি এখানে আমাদের নির্ণয় করতে হচ্ছে তাহলে কি এস এ বাই হচ্ছে তোমাদের এস বি, ঠিক আছে। তাহলে আমরা পাবো এম বি বাই হচ্ছে আমাদের এম এ। তো এটা কিন্তু আসলে বর, এটা আসলে কি মিন করতেছে, বর মিন করতেছে। তো বর যেহেতু মিন করতেছে, তো আমাদের এখানে কিন্তু পরিমাণটা দেওয়া ছিল হচ্ছে লিটার ইউনিটে। তো আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এখন বরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই যে পরিমাণটা, এটা বরে কনভার্ট করতে হবে। যেহেতু দেওয়া ছিল লিটার, কিন্তু আমাদের এখানে লিটারের কোনো কাজ নেই, তাহলে চলো আমরা দেখি যে বরকে আমরা হচ্ছে গিয়ে লিটার থেকে কেজিতে কীভাবে আনবো। মানে লিটার তো আসলে হচ্ছে গিয়ে বরের একক না অ্যাকচুয়ালি, মানে হচ্ছে গিয়ে আয়তনের একক, আয়তনটাকে কীভাবে আমরা বরে কনভার্ট করবো। তাহলে ঘনত্বের সাথে সম্পর্কটা আসলে ঘনত্ব ইকুয়াল হচ্ছে তোমার বর বাই আয়তন, আয়তন। তাহলে আমাদের এই যে আপেক্ষিক গুরুত্ব বলতে এখানে আমরা হচ্ছে ঘনত্বটাই আমি এখানে কাউন্ট করতেছি, ঘনত্বই হওয়ার কথা। আপেক্ষিক গুরুত্ব মাথায় রাখবা যে ঘনত্ব মিন করতেছে, ঠিক আছে। যে আপেক্ষিক গুরুত্ব, এটা আপেক্ষিক গুরুত্ব, হ্যাঁ এটাই হওয়ার কথা। তো যাই হোক, তোমরা আবার হচ্ছে কি একটু মানে তোমরা ম্যাথটা এখান থেকে শিখে নাও। আপেক্ষিক গুরুত্ব কথাটা মানে কি, যদিও আমি একদম হচ্ছে মানে কনফিউজড হয়ে গেছি একটু, যে আসলে হচ্ছে কি পানির তুলনায় 0.7 গুণ নাকি হচ্ছে তার ঘনত্বটা যেটা এটা হচ্ছে 0.7, এটা আমি একটু কনফিউজড হয়ে গেছি। তো যাই হোক, তো তোমরা এটা আমি এখন যে কোনটাই যদি ইউজ করি আসলে সেম রেজাল্টই পাবো, যেহেতু অনুপাত, মানে যদি আমি 1000 লিখি অথবা নাও লিখি সেম রেজাল্টই পাবো, ঠিক আছে। তাহলে আমি যদি বলি বরে আমি কনভার্ট করব, তাহলে বর হবে তোমার রো ইন্টু বি, ঠিক আছে। তো আমি এখানে যে আপেক্ষিক গুরুত্ব যে কথাটা দেওয়া আছে, এটাকে আমি ঘনত্বের সাথে চিন্তা করছি, ঠিক আছে। তাহলে ঘনত্বটা হচ্ছে আমাদের 0.7, মানে 0.7 তো আর দুইটার জন্যই না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে আপেক্ষিক ঘনত্বটা বসাতে হবে, বা গুরুত্বটা বললাম, ইন্টু ভলিউমটা বসাতে হবে। তো ভলিউমটা কিন্তু আমাদের মিটার কিউব এককে বসাতে হবে। যদিও এখানে অনুপাত, আমি দুইটাকে যদি লিটার এককে বসাই কোনো সমস্যা হবে না, কারণ আমাদের হচ্ছে কি অনুপাত আকারে কাটাকাটি চলে যাবে। কিন্তু যদি অন্য কোনো ব্যাপার আসতো, তাহলে অবশ্যই কিন্তু মিটার এককে, মিটার কিউব এককে আমাদের বসানো লাগতো, ঠিক আছে। তো আমি আর এখানে মিটার কিউব এককে বসাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে নর্মালি করে ফেলবো, ঠিক আছে, যেহেতু আমাদের অনুপাত। তাহলে আমাদের এমবি যেটা, এই বি হচ্ছে গিয়ে 4 লিটার নিলে, ঠিক আছে, 3 লিটার নিলে, সরি 3 লিটার নিলে, তাই আমি হচ্ছে এখানে বসাবো 3 লিটার, 3, আর আমাদের হচ্ছে মিটার কিউবে নেওয়ার দরকার নেই যেহেতু দুইটাতেই সেম কাজ, ইন্টু গুরুত্ব, গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব কত, বি এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.4, তাহলে 0.4। তাহলে নিচে আমরা লিখবো কি, এ বস্তুর ভলিউম এবং হচ্ছে গিয়ে আপেক্ষিক গুরুত্ব। তাহলে এ বস্তুর ভলিউম ছিল হচ্ছে তোমার 4 লিটার, এটাকে যদি আমি হচ্ছে গিয়ে ভলিউম মিটার কিউবে নিতাম, তো তারপরে হচ্ছে যে 1000 দ্বারা মানে ভাগ করা লাগতো, উপরটাকে 1000 দ্বারা ভাগ করা লাগতো, এর জন্য আমরা একটা আর কি ভাগ করি নাই। আর এটার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.7, তাহলে 0.7। তো এখান থেকে তুমি আসলে রেজাল্ট পেয়ে গেছো। তোমাদের সতর্কতাটা হচ্ছে গিয়ে যদি আমাদের বড় বের করতে বলতো কেজি এককে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ঘনত্ব যেটা, ঘনত্বের এককটা কেজি পার মিটার কিউব হওয়া লাগতো, কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আর এই ভলিউমটা যেটা, এই ভলিউমটা হচ্ছে তোমার মিটার কিউব এককে হওয়া লাগতো। তো এই ক্ষেত্রে আমাদের অনুপাত যেহেতু ছিল, মানে আমাদের অনুপাতেই বের করতে বলছে, সেজন্য আমাদের কোনো কষ্ট করতে হয়নি, ঠিক আছে। তাহলে আমাদের 3 ইন্টু 0.4 ভাগ হচ্ছে আমাদের 4 ইন্টু 0.7, 0.7, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি 3/7, ঠিক আছে, 3/7, হ্যাঁ। বা তোমাকে যে কোনো অনুপাত আকারে বলে তাহলে 3:7 আর 3:7। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আমাদের এই ম্যাথটা হচ্ছে এই পর্যন্তই। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এটা হচ্ছে আমাদের এখানের অ্যান্সার। তো বুঝে বুঝে আর কি, বুঝতেই পারতেছো প্রতিটা ম্যাথেই কিন্তু এখানে ইজি, জাস্ট একটু বুঝে বুঝে করা লাগবে আর কি। তো আমাদের পরবর্তী ম্যাথে কি বলছে দেখো, বলছে যে এস ইকুয়াল 0.6 টি স্কোয়ার। এসটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আপেক্ষিক তাপ হওয়ার কথা। তো এখানে বলেই দিচ্ছে যে সমীকরণে এস হলো ক্যালোরি পার গ্রাম এককে আপেক্ষিক তাপ, মানে বলেই দিচ্ছে আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপ যেন কি বলতো, আপেক্ষিক তাপ হচ্ছে গিয়ে প্রতি কেজি বরের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। তো এখানে জাস্ট হচ্ছে তোমাকে পার গ্রাম এককে বলছে, তো যাই হোক সমস্যা নেই। এবং টি হলো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা। 10 গ্রাম পানির তাপমাত্রা 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে কত তাপের প্রয়োজন হবে। তো নর্মালি আমরা আগে যে ম্যাথগুলো করে আসছি, যে হিট সমান এইচ সমান তোমার এমএস ডেল থিটা। তো এখানে এম এর মান অ্যাকচুয়ালি কত, এম এর মান হচ্ছে তোমার 10 গ্রাম, তাহলে 10 আমি বসিয়ে দিলাম। এস যেটা, এটা তোমাকে বলে দিচ্ছে ক্যালোরি এককে
0.6t², ঠিক আছে, 0.6t² ইন্টু ডেলটিটা হচ্ছে তোমার 10। আমি কিন্তু এভাবে এই ম্যাথটা করলে হবে না, ঠিক আছে। আমি যে সূত্র পড়ে আসছি আগে, এই যে এম এর মান বসালাম, এস এর মান বসালাম, থিটার মান বসালাম, ডেলটিটার মান বসালাম, তো এভাবে করলে কিন্তু মানে মনে হইতে পারে যে ম্যাথটা তো তাহলে আমাদের সলভড, ঠিক আছে, হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আমাদের সমাধান হবে না। কেন সমাধান হবে না? দেখো, এটা হচ্ছে যে আমাদের কাজের যে ব্যাপারগুলো পড়ে আসছি আগে, যে ধ্রুব বল দ্বারা কাজ আর পরিবর্তনশীল বল দ্বারা কাজ, এখানে অ্যাকচুয়ালি আসলে হচ্ছে কি এই তিনটা আমাদের ইউজ করতে হবে। আমি তোমাদের যদি ইজি করে বলি, ধরো পানির তাপমাত্রা 1°C থেকে আমি 2°C নেব, মানে 1°C বৃদ্ধি করতে চাচ্ছি। 1 গ্রাম যদি পানি হয় তাহলে আমার তাপ লাগবে 4.2 জুল, ঠিক আছে। তো এটা যদি আমি 50 থেকে 51°C নেই, মানে 1°C চেঞ্জ করি, সেখানেও আমার 4.2 জুলই লাগবে। মানে প্রতি অংশে, মানে আমি যে অংশেই তাপমাত্রা 1°C বৃদ্ধি করি না কেন, আমার তাপ লাগবে 4.2 জুল, ঠিক আছে। এটা আসলে ধ্রুব আপেক্ষিক তাপ, ঠিক আছে। আর এখানে যে আমাদের ম্যাথটা, এটা তোমাকে বলতেছে পরিবর্তনশীল আপেক্ষিক তাপ, মানে আমাদের আপেক্ষিক তাপটা এটা ডিপেন্ড করতেছে তোমার তাপমাত্রার উপর। আমি যদি 5°C তাপমাত্রা 1°C বৃদ্ধি করি, তাহলে আমার আপেক্ষিক তাপ যত, আমার হচ্ছে হয়তো 10°C জন্য সেটা সেম হবে না, যেহেতু টি আর মান চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো যখনই আমাদের এরকম পরিবর্তনশীল আপেক্ষিক তাপ, তখন কথাটার মিনিং হচ্ছে এরকম যে আমি হচ্ছে কি 1 থেকে 2 যখন যাব তখন একটা পরিমাণ তাপ লাগবে, 2°C থেকে যখন আমি 3°C যাব তখন সেখানে আমার অন্য একটা পরিমাণ তাপ লাগবে, 3 থেকে যখন 4-এ যাব তখন আরেকটা ভিন্ন পরিমাণ তাপ লাগবে। তো সেটা কি আমরা যখন একসাথে করবো, আমাদের তো এরকম ভেঙে ভেঙে প্রতি °C জন্য হচ্ছে গিয়ে বের করা পসিবল না। তখন সেক্ষেত্রে আমরা যে কাজটা করি, তখন আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে। ইন্টিগ্রেশন করে কীভাবে কাজটা করি, যে আমাদের যে সূত্রটা, যে এমএস ডেলটিটা, এম এস, আমি এখানে ডিটি লিখলাম, ঠিক আছে, ডিটি, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল যে হিটটার সমান হচ্ছে, তখন আমাদের হবে যে ইন্টিগ্রেশন অফ এমএস ডিটি, ঠিক আছে। তখন এই যে আমাদের এস, মানে আপেক্ষিক যে তাপটা, এই তাপটা যেহেতু পরিবর্তনশীল, তখন এই এসটাকে আমাদের টি এর ফাংশন রূপে প্রকাশ করতে হবে। টি এর ফাংশন রূপে প্রকাশ করে তারপর ইন্টিগ্রেশন করে আমাদের মানটা বসাতে হবে, ঠিক আছে। তাহলে এম তো আসলে এখানে একটা কনস্ট্যান্ট, তাহলে এমটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, একদম ধরো সংখ্যাগত মান অবশ্যই দিলাম, কারণ তোমাকে বলছিল এম কত গ্রাম, 10 গ্রাম। তাহলে এম এর মান আমি একদম বাহিরে বের করে 10 লিখে ফেললাম। আর ইন্টিগ্রেশন যে আমি করব, কত °C থেকে কত °C করব, আমি 0°C থেকে 10°C পর্যন্ত আমি ইন্টিগ্রেশনটা করব। তাহলে 0 থেকে 10, আর আমার এস যেটা, এসটাকে আমি রিপ্লেস করে দেবো টি এর ফাংশন রূপে। তাহলে এখানে দেয়াই আছে এস ইকুয়াল 0.6t², তাহলে আমি এসটাকে লিখব 0.6t² ডিটি, ঠিক আছে। তাহলে এখন আমি ইন্টিগ্রেশন করে কিন্তু ইজিলি ম্যাথটা সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের 10 কনস্ট্যান্ট বাইরে, 0.6 যেটা, এটা আসলে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম। আর এই অংশটা পারার জন্য এখন তোমার ইন্টিগ্রেশনের ছোটো একটা হচ্ছে গিয়ে পার্ট জানা থাকতে হবে, জাস্ট একটা সূত্র, যেটা আমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়ে আসছি, বা হচ্ছে গিয়ে মানে এই চ্যাপ্টারেও পড়ছি, যে হচ্ছে গিয়ে ওই 1/b এর যুগজীকরণ কত, মানে যুগজীকরণের ছোটোখাটো যে একটা বেসিক ব্যাপার আর কি প্রয়োজন হয়। তো এখানে আমাদের যে ব্যাপারটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে x⁴n এর ইন্টিগ্রেশন। x⁴n এর ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে x⁴n+1, মানে পাওয়ার 1 বেড়ে যায়, আর নিচে হচ্ছে n+1, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে t² যেটা, এটার ইন্টিগ্রেশন করি, তাহলে এটা ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি কত হবে, t³ মানে 2 + 1, নিচে হচ্ছে তোমার 3, আর এই যে আমাদের লিমিটগুলো ছিল, এখন লিমিটগুলো আমরা হচ্ছে যে টার্ট ব্রেকে দিয়ে বসিয়ে দেবো, 10 বসাবো, 0 বসাবো, ঠিক আছে। তো এই লিমিটগুলো এখন আমাদের যখন ক্যালকুলেশন করবো, তখন এটার মানে হচ্ছে গিয়ে এরকম, যে তোমার 10 থাকতেছে, 0.6 থাকতেছে, আর এই যে টি যেটা, এটা তো আসলে কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। আর এই যে আমাদের t³ ছিল এখানে, t³, এটা মিন করতেছে আমি t³ একবার হচ্ছে কি আমি এই যে ওই আপার লিমিটটা বসাবো, মানে টিকে বাদ দিয়ে টি এর জায়গায় ওই আপার লিমিটটা মানে 10টা বসাবো, আর পাওয়ার যেটা, এটা আসলে কিউব যেটা ছিল সেটা থেকেই যাবে, তারপরে আমরা একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে আবার টিটাকে রিপ্লেস করে যে নিচের লিমিটটা বসাবো, বসিয়ে যে পাওয়ারটা যেটা মানে পাওয়ার আকারে যেটা থাকে সেটা আমরা হচ্ছে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের কাজ, মানে যুগজীকরণের মেইন হচ্ছে আমাদের কাজটা। তো আশা করি এখন হচ্ছে গিয়ে তোমাদের ইন্টিগ্রেশনের যদি হালকা আইডিয়া থাকে, তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে মানে বুঝতে পারছো। আর যদি আগে নাও করা থাকে, আমি মাত্র মানে যে ছোটোখাটো দু একটা টিম বলছি, যে এই সূত্রটা আর হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের পর আসলে কোন ডিজিটটা কি মিন করে, তো মাইনাসটা কেন, তো এই ব্যাপারটা তুমি হচ্ছে গিয়ে মানে ফলো করে আশা করি ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। তাহলে তোমার 10 × 0.6 গুণ হচ্ছে তোমার 10³ 10 × 0.6 × 10³ বাক হচ্ছে তোমার 3, তাহলে তোমার থাকতেছে 2000 ক্যালোরি, 2000 ক্যালোরি, ঠিক আছে, 2000 ক্যালোরি। যেহেতু আমাদের ক্যালোরি পার গ্রাম ছিল,
আমরা এম এর মান হচ্ছে আসলে গ্রাম এককে বসাইছি, এস এর যে মান এটা আসলে হচ্ছে গিয়ে আমাদের গ্রাম ইউনিটেই বসাইছি, সব কিছুই তো ঠিকঠাকই লিখলাম তাহলে। ওকে, তাহলে আমাদের 2000 ক্যালোরি তাপ শক্তি লাগবে। তারপর তোমরা আবার একটু হচ্ছে গিয়ে সলভ করবা যে সব কিছু ঠিকঠাক লিখলাম কিনা। আবার একটু আমি চেক করে নিই, কারণ অনেক সময় আমার ভুল হয়ে যায়। 10 কিউব মানে হচ্ছে 1000 ইন্টু 10 ইন্টু 0.6, 6000 বা 3। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এখানে আমাদের এই ম্যাথটা একটু হচ্ছে গিয়ে মানে কঠিন না, কিন্তু একটু অন্যরকম ছিল আর কি, মানে আমাদের ইন্টিগ্রেশনের প্রয়োগটা করা লাগছে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, দেখি পরবর্তী ম্যাথে কি আছে। তোমাকে বলছে হচ্ছে একটি লোহার গোলকের ব্যাস এবং একটি লোহার গণকের বাহুর দৈর্ঘ্য সমান। শুরুতে এদের তাপমাত্রা একই, এদের একই পরিমাণ তাপ দেয়া হলে কার চূড়ান্ত তাপমাত্রা বেশি হবে? ঠিক আছে, তাহলে আমরা যদি চিন্তা করি শুরুতে দুইটার তাপমাত্রা একই ছিল, আমি সমপরিমাণ তাপ তাদেরকে দিছি, তাপমাত্রা প্রোভাইড মানে তাপ প্রোভাইড করছি, ঠিক আছে। তাহলে তাদের তাপমাত্রাটা কি পরিমাণ চেঞ্জ হবে এইটা যদি আমি বের করতে চাই, তাহলে হচ্ছে কি এস ইকুয়াল বা এইচ ইকুয়াল আমাদের এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা। তো আমি যদি দেখি এটা নির্ণয় করতে পারি যে কার তাপমাত্রার পরিবর্তনটা বেশি হবে, এটা যদি আমি বের করতে চাই, তাহলে সেটা আমি কীভাবে বের করতে পারবো? আমাদের হচ্ছে এইচ বাই এম এস, তাই না ব্যাপারটা? এখন দেখো আমাদের যেহেতু বলছে একটি লোহার গোলকের ব্যাস এবং লোহার গোলকের বাহু, তার মানে মিন করতেছে দুইটা আসলে লোহা, ঠিক আছে। এটাও আসলে হচ্ছে লোহার গোলক, এটা আসলে হচ্ছে কি লোহারই, তার মানে দুইটারই আপেক্ষিক তাপ কী হবে? সেম হবে। এই যে আমাদের এখানে যে আমাদের এসটা, এই এসটা দুইটার জন্যই সেম। আবার যেহেতু দুইটাতেই আমি সেম পরিমাণ তাপমাত্রা তাপ দিছি, তাপমাত্রা না, তাপমাত্রা তো দেওয়া যায় না, মানে তাপ দিছি আর কি, তাপ দিছি, তার মানে হচ্ছে এইসব দুইটার জন্য সেম। তার মানে আমরা দেখতেছি যে আমাদের এই ডেল থিটা যেটা মানে তাপমাত্রার যে পার্থক্যটা, এটা শুধুমাত্র ডিপেন্ড করতেছে এম এর উপর, ঠিক আছে। শুধুমাত্র কিসের উপর? এম এর উপর, এম এর ব্যস্তানুপাতিক। আমার যদি এম বেশি হয় তাহলে আমার হচ্ছে তাপমাত্রার পার্থক্যটা কম হবে, আর এম এর মান যদি আমার হচ্ছে গিয়ে কম হয় তাহলে তাপমাত্রার পার্থক্যটা বেশি হবে। তাহলে আমাদের এই এম যেটা, এম কিন্তু আবার ডিপেন্ড করে কিসের উপর বলো তো? এম ইকুয়াল হচ্ছে একটু আগে আমরা পড়ে আসছি ঘনত্ব ইন্টু এম সমান হচ্ছে আমাদের ঘনত্ব ইন্টু ভলিউম। তার মানে মিন করতেছে এই বলটা যেটা, ঠিক আছে, বলটাকে ইচ্ছা করলে আমি ভলিউমের মাধ্যমে রিপ্লেস করে ফেলতে পারি। তো চলো আমরা রিপ্লেস করে দিই, ডেল থিটা ব্যস্তানুপাতিক 1/b। তো এখান থেকে তাহলে আমরা সিদ্ধান্ত নেব যার ভলিউম বেশি, ঠিক আছে, যার ভলিউম বেশি তার তাপমাত্রার পার্থক্য কম হবে, যার ভলিউম কম তার তাপমাত্রার পার্থক্য বেশি হবে। তাইলে যে লোহার গোলক, ঠিক আছে, গোলকের ব্যাস এবং হচ্ছে গিয়ে কি বাহুর যে গণকের যে বাহু, তাদের হচ্ছে গিয়ে কি সেম। তাহলে যদি ব্যাস হয় ধরলাম আমি এ, ব্যাস যদি এ হয় বা আমি ব্যাস ধরলাম 2a, তাহলে আমাদের আর কি ব্যাপারটা একটু ইজি হবে। ব্যাস ধরলাম হচ্ছে আমি 2a, তাহলে আমাদের ওই যে গোলক যেটা, ওইটার আয়তন কত হবে? গোলকের আয়তন হচ্ছে তোমার 4/3 পাই এ কিউব, ঠিক আছে, ব্যাসার্ধ কিউব। তাহলে ব্যাস যেহেতু আমি 2a ধরছি, তাহলে হচ্ছে আমাদের 4/3 এ কিউব। আর আমি যদি ওইটার জন্য মানে হচ্ছে গিয়ে গণক যেটা, গণকের জন্য যদি আমি হচ্ছে গিয়ে বাহু চিন্তা করি 2a, যেহেতু দুইটাই সমান, ব্যাস এবং আমাদের হচ্ছে বাহু সমান, তাহলে আমাদের গণকের যে বাহু, ঠিক আছে, বাহু লিখি, গণকের বাহু, এই বাহুটা হচ্ছে তোমার 2a। তাহলে বাহুর যে ভলিউমটা, সেই ভলিউমটা কত? গণকের ভলিউম হচ্ছে গিয়ে এ কিউব, ঠিক আছে। তার মানে আমাদের 2a, যেহেতু টোটাল বাহুই হচ্ছে তোমার 2a, তাহলে 2a কিউব সমান হচ্ছে তোমাদের 8a কিউব। তার মানে দেখো একটা ব্যাপার, আমি যদি এটার ভলিউম এখন বলি, এটার ভলিউম কত দাঁড়াচ্ছে? তাহলে এটার ভলিউম তোমাদের দাঁড়াচ্ছে, দুইটাতেই তো এ কিউব আছে, একটার সহগ হচ্ছে 8 আর ওইটা হচ্ছে কি 4 × 3.12 বাঘ হচ্ছে তোমার 3, তাহলে মিন করতেছে 4.18। দেখি আবার ঠিক আছে কি না, হ্যাঁ 4.18 এ কিউব। তার মানে দেখো একটার ভলিউম হচ্ছে গিয়ে আমাদের 8 এ কিউব, আরেকটার ভলিউম হচ্ছে আমাদের 4.18 এ কিউব। তার মানে বুঝতেই পারতেছো আমাদের হচ্ছে এই যে গোলক যেটা ছিল, এই গোলকের আয়তন প্রায় অর্ধেক, ঠিক আছে, এটা 8, এটা হচ্ছে 4.18, মানে প্রায় অর্ধেক, ঠিক আছে। তাহলে যদি গোলক যেটা, গোলকের আয়তন যেহেতু কম, তার মানে অবশ্যই তার তাপমাত্রার যে পার্থক্যটা এটা অবশ্যই বেশি হবে, ঠিক আছে। তার মানে মিন করতেছে কার চূড়ান্ত তাপমাত্রা বেশি হবে, তার মানে গোলক যেটা, গোলকের চূড়ান্ত তাপমাত্রাটা বেশি হবে। এটা আসলে গাণিতিক করে মানে ম্যাথ করে তোমার ওইরকমভাবে সলভ করতে হবে না, আমাদের যেহেতু জাস্ট কার তাপমাত্রা বেশি হবে, ফাইনাল তাপমাত্রাটা, যেহেতু ইনিশিয়াল তাপমাত্রা দুইজনেরই সেম ছিল, তাহলে গোলকের যদি হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তাহলে ওর বাড়বে হচ্ছে আরও তার প্রায় অর্ধেক, ঠিক আছে। ওর কিন্তু বেশি বাড়বে না, যেহেতু ওর বর বেশি, ভলিউম বেশি, তো ওর কিন্তু সেই হারে বাড়বে না।
আপেক্ষিক তাপের উপরও ডিপেন্ড করে। তো যেহেতু হচ্ছে গিয়ে দুইটারই আপেক্ষিক তাপ সেম, তো সেই ক্ষেত্রে তো আমাদের আপেক্ষিক তাপের ব্যাপারটা এখানে আসবেই না। তো এখান থেকে আমরা তাহলে সিদ্ধান্ত নিতে পারি গোলকের চূড়ান্ত তাপটা বেশি হবে। তো এটা খুব ইজি ছিল। তাহলে চলো আমরা পরবর্তী মেতে চলে যাই। আমাদের এই মেতে কি বলছে দেখো, যে 1 লিটার পানিতে একটি আন্দোলক 0.1 নিউটন বাধার বিরুদ্ধে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের আকারে মিনিটে 360 বার আবর্তন করছে। বিকিরণজনিত কোনো ক্ষয় না হলে 1 লিটার 1 ঘন্টায়, মানে 1 ঘন্টায়, এটা 1 আওয়ার, ঠিক আছে, 1 ঘন্টায় এই পানির উষ্ণতা কী পরিমাণ বৃদ্ধি পাবে, আর জে এর ভ্যালুটা তোমাকে দেয়া আছে। তাহলে এই মেটটাও কিন্তু খুবই সিম্পল, তবে জাস্ট হচ্ছে তোমাদের আর কি এক্সট্রা একটু কনসেপ্ট ইউজ করতে হবে। সেটা হচ্ছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি, বা এটা আমি সলভ করে দিই। এই টাইপের যে আরও পাই, তো সেইগুলো হচ্ছে তোমরা নিজেরা সলভ করবা। তাহলে এখানে দেখো এই যে 0.1 নিউটন যে বাধা আছে, মানে ঘর্ষণ বল আছে, এই ঘর্ষণ বলের বিরুদ্ধেও বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে, ঠিক আছে, বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে। তাহলে আমি যদি বলি যে এখানে এই যে ঘূর্ণনের ফলে যে তোমার ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, এই কাজটা আসলে কি তোমার তাপ শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এখানে কি পরিমাণ তাপ শক্তি এখানে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, তাহলে আমার হচ্ছে কি যদি বলি তাপ শক্তি কি পরিমাণ উৎপন্ন হচ্ছে, ওই যে আন্দোলকটা ঘোরার ফলে, ঠিক আছে, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে কিন্তু জুল এককে। তাপ শক্তি যে উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে তোমার জুল এককে। এটা হচ্ছে তোমার ডাব্লিউ ইকুয়াল যে পরিমাণ কাজ আর কি আমরা করতেছি, এফএস আর কি যেটাকে আমরা বলতেছি এফএস, ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজটা হচ্ছে এটা আসলে তাপে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এফ সমান কত বলো তো? এফ সমান হচ্ছে তোমার 0.1 নিউটন। এখন এস আসলে কত? এসটা কিন্তু আমাদের একটু চিন্তা করে বসাতে হবে। তোমাকে বলছে 1 ঘন্টায়, ঠিক আছে, 1 ঘন্টায় কিন্তু বলছে। তাইলে আমাদের এখানে এসটা হবে 1 ঘন্টায় সে কতবার ঘুরতেছে। তাহলে এসটা চলো আমরা একটু লিখি। এস হচ্ছে কি, যদি এই যে আমাদের ব্যাসার্ধ যে ছিল, বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ ছিল, এটা তোমার 5 সেন্টিমিটার ছিল। এখন এইখানে যদি সে একবার ঘুরে আসে, ঠিক আছে, একবার যদি ঘুরে আসে, তাহলে সে হচ্ছে গিয়ে কি 2 ইন্টু, মানে 2 পায়ার, একবার ঘুরলে তার যে সরণটা সেটা হচ্ছে তোমার 2 পায়ার। তাহলে 2 ইন্টু আমি একসাথে লিখে ফেলি, এটা আমি লিখতেছি S1, মানে একবার যদি ঘুরে, একবার যদি ঘুরে তাহলে হচ্ছে তার অতিক্রান্ত যে পথ সেটা মিটার এককে হবে 2 পাই আর। তাহলে পায়ের মান 3.14, আর আর হচ্ছে তোমার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বলছিল। তাহলে 5/100 বা 5 ইন্টু 10⁻², আমি বাই 100 লিখি, 5/100, তাহলে ব্যাপারটা আরও সুন্দর হবে। ওকে, তাহলে চলো আমরা দেখি যে একবার ঘুরলে আসলে তার কত পথ অতিক্রান্ত হয়, ঠিক আছে, একবার ঘুরলে। তাহলে 2 পাই ইন্টু 5 ভাগ হচ্ছে তোমার 100, তাহলে আমরা পাচ্ছি 0.314, ঠিক আছে। তাহলে একবার ঘুরলে 0.314 মিটার, ঠিক আছে, এত মিটার পথ অতিক্রম হয়। তো দেখো সে আসলে 1 ঘন্টা যাবত যদি ঘুরে, তোমাকে বলছে 1 ঘন্টা যদি ঘুরে, তাহলে এই পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। তো একবার ঘুরলে তার এত পথ অতিক্রান্ত হয়, তাহলে সে প্রতি মিনিটে ঘুরতেছে বৃত্তাকার পথে, প্রতি মিনিটে, ঠিক আছে, মিনিটে 360 বার আবর্তন করে। তাহলে 1 মিনিটে সে আবর্তন করে 360 বার, তাহলে 1 ঘন্টায় আবর্তন করবে কত বলো তো? 1 আওয়ারে তোমার গুণন হবে কত বলো তো? এন ইকুয়াল হবে, মিনিটে সে ঘুরতেছে 360, তাহলে 360 ইন্টু তোমার হচ্ছে গিয়ে 1 ঘন্টা, মানে 60 মিনিট। তার মানে এতগুলা, 1 ঘন্টায় সে এতগুলা গুণন সম্পন্ন করবে, ঠিক আছে। দেখো আমি এস এর মানটা তুমি ইচ্ছা করলে এক লাইনে বসিয়ে ফেলতে পারতা, একবার ইন্টু হচ্ছে 360 ইন্টু 60, মানে একসাথে করে ফেলতে পারতাম। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে করে দিচ্ছি একটু সৃষ্টি। তাহলে সে আসলে 21,600টা গুণন দিবে, 21,600টি গুণন দিবে। তাহলে একবার ঘুরলে যদি তার অতিক্রান্ত পথ হয় 0.314, তাহলে তার টোটাল হচ্ছে যে এখানে এসটা হবে, আমি যদি এস টোটাল যদি আমি বলি, তো আমি এখানে একসাথে লিখে ফেলি। তাহলে একবারে হচ্ছে 0.314, এটার সাথে গুণন হবে 21,600। বলো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে আসলে তার কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে জুল ইউনিটে সেটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে 0.1 ইন্টু 0.314 ইন্টু 21,600, তাহলে তার যে টোটাল তাপ শক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে 678 জুল, ঠিক আছে। দশমিকের পরে আমি আর বেরো নিচ্ছি না, 678 জুল।
এত পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে এখানে ঘর্ষণজনিত কারণে। কি এককে? জুল এককে। ওকে, তাহলে তোমাকে বলছে এই পানির তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি করা যাবে। তো যেহেতু এখানে জে এর একটা মান দেওয়া আছে, তো নর্মালি আমরা তো এখানে এখন পর্যন্ত এই সূত্রটা ইউজ করে নিই, যে জে ইকুয়াল W/H যেটা, এই সূত্রটা কিন্তু আমরা এখন পর্যন্ত ইউজ করিনি। আমরা সবসময় ক্যালোরিকে কী করে ফেলি? জুলে কনভার্ট করে ফেলি। তো আমরা এখানে যে কাজটা করবো, আমরা হচ্ছে এখানে আরেকটা ব্যাপার ইউজ করবো, যাতে কখনো যদি প্রয়োজন হয়। অনেক সময় তোমাকে চাওয়া হয় কি, জে ইকুয়াল W/H এই সূত্রটা প্রয়োগ করে, যদি আমরা জানি যে জে এর মান 4.2, তারপর এটা চাওয়া হয়, মানে দেয়া থাকে আর কি, এত পরিমাণ তাপ শক্তি রূপান্তর হয়েছে কাজের রূপান্তর, মানে ডাব্লিউটা হচ্ছে তোমার এখানে জুল একক, এইচটা হচ্ছে তোমার ক্যালোরি একক, তোমাকে বলা হয় জে এর মানটা নির্ণয় করো। তো তোমাকে কোনো অঙ্কে যদি এরকম স্পেশালি জে এর মানটা দেওয়া থাকে, আমরা চেষ্টা করবো এই সূত্রটা ইউজ করার জন্য আর কি, মানে অন্তত তাদেরকে বোঝানোর জন্য যে না আমি এই সূত্রটা পারি, ঠিক আছে, এই আর কি। তো আমরা এখন সেম কাজটা করবো। তাহলে আমাদের এই যে ডাব্লিউ যেটা, ডাব্লিউটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা জুল এককে বসাবো, যেটা 678 পাইছি, ঠিক আছে। তাহলে হচ্ছে জে এর মান 4.2, আর এই পাশে আমরা বসাবো হচ্ছে কি ডাব্লিউ এর মান জুল এককে 678, আর হচ্ছে আমাদের এই এইচ যেটা, এটা হচ্ছে এমএস ডেলথিটা, ঠিক আছে, এমএস ডেলথিটা, এটা কিন্তু ক্যালোরি এককে হবে। তাহলে এম এর মান কত, তোমাকে কত গ্রাম পানি বলছে? 1 লিটার পানি। তাহলে 1 লিটার পানি মানে হচ্ছে 1 কেজি, ঠিক আছে, 1 কেজি। তাহলে 1 কেজি এম এর মান আমি এখানে রিপ্লেস করতেছি, যে এমএস, ওকে যাই হোক, আমি আপাতত লিখে ফেলি, এমএস ডেলথিটাই লিখি। এম এস এর মান হচ্ছে এখানে তোমার 1 হবে, ক্যালোরি একক যেহেতু আমরা বলতেছি। পানির আপেক্ষিক তাপ যদি দেওয়া নাও থাকে সমস্যা নেই। আচ্ছা, ক্যালোরি 1 ক্যালোরি পার গ্রাম, তাহলে 1000 ক্যালোরি হবে আর কি, যেহেতু আমি কেজি এককে বসাচ্ছি এখানে, অবশ্যই আমার কেজি এককে বসাতে হবে। ওকে, এস ডেলথিটা, আমাদের এই ডেলথিটাটাই বের করতে বলছে। তাহলে আমি যদি বলি ডেলথিটাটা কত হবে, তাহলে ডেলথিটাটা একটু খেয়াল করো। তাহলে 678 ভাগ হচ্ছে আমাদের 4.2 নিচে গিয়ে ভাগ হয়ে যাবে, ইন্টু এম এর মান হচ্ছে কি 1 কেজি ইন্টু 1000 ক্যালোরি এককে। আমি যদি হচ্ছে বলি যে পানির আপেক্ষিক তাপ কত, তাইলে যদি কেজি ইউনিট বলি, তাহলে 1000 ক্যালোরি পার কেজি, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে 678 ভাগ হচ্ছে গিয়ে 4.2 ইন্টু 1, অন্তর লেখার দরকার নেই, ইন্টু 1000, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি 0.161 বা 1614, 0.1614 ডিগ্রি সেলসিয়াস, মানে এত পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে, ঠিক আছে, ওই পানির। ব্যাপারটা আর কি তোমাদের এরকম বুঝে বুঝে করতে হবে। আমাদের এখানে মেইন থিমটাই ছিল শুরুতে, ক্লাসের শুরুতে আমরা বলছিলাম যে বিভিন্ন কারণে আমাদের অন্যান্য শক্তি যদি তাপশক্তিতে কনভার্ট হয়, তাহলে এই টাইপের ম্যাথ। তো দেখো সব বেশিরভাগ ম্যাথই কিন্তু আমাদের হয় গতিশক্তি তাপে কনভার্ট হয়েছে, অথবা এই যে ঘর্ষণজনিত কারণে যে তাপটা উৎপন্ন হয়েছে এটা এখানে কনভার্ট হয়েছে, অথবা অন্য কোনো কারণেও কনভার্ট হতে পারে, বিয়োগ শক্তি থেকে কনভার্ট হতে পারে, মানে মেইনলি এই টাইপের ম্যাথই বেশি। তাহলে চলো আমরা দেখি আরও ম্যাথ আছে কিনা আজকের ক্লাসে। তো তোমাকে বলছে যে 2 কেজি বড়ের একটি বস্তুকে একটি অনুভূমিক অমসৃণ তলের উপর দিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে টানা হচ্ছে। বস্তু ওই তলের মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2 হলে 5 সেকেন্ড সময়ে কত তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এটা তোমাদের বাসার কাজ, এটা আমি করবো না, কারণ এখানে জাস্ট মাত্র যে আমরা অঙ্কটা করলাম যে ঘর্ষণ বলের জন্য যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়েছিল, ঠিক আছে, মানে ঘর্ষণ বলের ফলে আমরা যে কাজটা করছি বা ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজটা করছি, এটা মিলিয়ে তাপ উৎপন্ন হয়। তো এখানে আসলে সেম, জাস্ট আগের অঙ্কে আমাদের ঘর্ষণ বলটা সরাসরি দেওয়া ছিল, এখানে আমাদের ঘর্ষণ বলটা সরাসরি না দিয়ে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, আর আমরা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক যদি আমি বলি ঘর্ষণ বল কত হবে, ঠিক আছে, ঠিক আছে, এফ যদি আমি বলি, এফ এস বা স্মল এফ দ্বারা আমরা প্রকাশ করি, তো স্মল এফ যেটা, এটা হচ্ছে মিউ ইন্টু আর, মিউ ইন্টু আর। তাহলে মিউ এখানে দেওয়া আছে তোমাকে কত, আমি জাস্ট তোমাদের একটু ধরিয়ে দিচ্ছি, ইন্টু আর। আর হচ্ছে তোমার যেহেতু 2 কেজি বড়ের বস্তু জাস্ট অনুভূমিক অমসৃণ তলের উপর দিয়ে, জাস্ট হচ্ছে কি মাটির উপর দিয়ে আর কি যাচ্ছিল, তাহলে আর এর মানটা হবে তোমার এমজি, ঠিক আছে, এম এর মান হচ্ছে তোমার 2। এটা হচ্ছে তোমার এই যে নিউটনিয়ান বলবিদ্যা বা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, এইগুলোতে আমরা হচ্ছে ডিটেলসে পড়ে আসছি, সমস্যা নেই। যদি মানে ওইগুলো পড়া না থাকে, তাহলে তুমি আমার 5 নাম্বার চ্যাপ্টার যেটা লার্ন উইথ ইমেল বাই মানে করানো আছে, সেখান থেকে একটু আইডিয়া নিতে পারো, অথবা আমি নিউটনিয়ান বলবিদ্যা খুব দ্রুতই হচ্ছে তোমাদেরকে কমপ্লিট করে দেবো, সমস্যা হবে না আশা করি। ওকে, তাই এটা তোমাদের বাসার কাজ। তো চলো দেখি পরবর্তী কোয়েশ্চেন কি বলছে। অনেকগুলো সমস্যা আজকে আমরা সলভ করতেছি, টাইম কতক্ষণ হয়েছে ক্লাসের, প্রায় হচ্ছে 1.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তাই চলো আমরা এটা সলভ করে ফেলি, দেখি এরপরে আর কয়টা ম্যাথ আছে। আচ্ছা, আরও একটা ম্যাথ মনে হয় আছে। ওকে, তাহলে চলো এটা আমরা একটু খেয়াল করি, যে পরস্পরের দিকে সমান গতিবেগে ধাবিত দুটি সমান বড়ের বরফের টুকরা পরস্পরকে আঘাত করলো এবং সংঘর্ষের ফলে বাষ্পে রূপান্তরিত হয়ে গেল। যদি বরফের তাপমাত্রা -12 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি পার গ্রাম হয়, তবে ন্যূনতম কত গতিবেগে বরফ দুটি যাচ্ছিল। বরফের সুপ্ত তাপও দেওয়া আছে, বাষ্পের সুপ্ত তাপও দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমাদের সেম
মানে সেম কনসেপ্ট আগের মতো একদম হুবহু সেম কনসেপ্ট, এটা তোমাদের বাসার কাছে হিসেবে আমি দিয়ে দিতে পারতাম। তো তারপর এটা আমি যদি সলভ করে দিই, তো তোমাকে বলছে যে বিপরীত দিক থেকে দুইটা বরফ আসতেছিল, যে এই পাশ থেকে একটা আসতেছিল, এই পাশ থেকে আরেকটা আসছিল। তো একটা মোমেন্টে হয়তো তারা কী হয়েছে, তারা হচ্ছে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাহলে সংঘর্ষ হইলে এই যে দুইটার যে গতিশক্তি, যেহেতু দুইটার বর সমান, আবার হচ্ছে গিয়ে বেগও কি সমান, সমান গতিবেগ সমান বর, ঠিক আছে। তাহলে এটারও বড় এম, এটার বড় এম, এটার বেগও বি, এটার বেগও হচ্ছে তোমার কি বি। তার মানে তাদের যে গতিশক্তিগুলো অ্যাকচুয়ালি কী হবে, সমান হবে। তাহলে এটার গতিশক্তি এবং এটার গতিশক্তি, দুইটার গতিশক্তি কী হয়ে যাবে, তাপে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি বলি যে টোটাল গতিশক্তি এখানে কত, তাহলে দুইটার গতিশক্তি যেহেতু, তাহলে 2 ইন্টু যে কোনো একটার গতিশক্তি যদি আমি কাউন্ট করি, ধরো এটার গতিশক্তি আমি কাউন্ট করতেছি, তাহলে এটার গতিশক্তি হবে হাফ এম বি স্কোয়ার। যে কোনো একটার গতিশক্তি আমি নির্ণয় করে 2 দ্বারা গুণন করে দিছি, কেন, কারণ যেহেতু দুইটারই গতিশক্তি সমান হবে, বেগও সমান, বড়ও সমান, তার মানে মাস্ট গতিশক্তি সমান হবে। তাহলে এই গতিশক্তিটা আসলে হচ্ছে গিয়ে কি, তাদের যে মানে বরফের যে দুইটা টুকরায়, যে এই পাশে এম এবং এই পাশে এম, দুইটাকেই একদম গলাইছে, প্লাস হচ্ছে পানিতে পরিণত করছে, পানিটাকে এবং বাষ্পে একদম কনভার্ট করে ফেলছে। তার মানে বুঝতেই পারতেছো মানে এখানে ঘটনাটা কী করছে, বিশাল একদম মানে হাঙ্গামা হয়ে গেছে আর কি, এরকম একটা ব্যাপার। তাহলে হচ্ছে কি এখন আমরা বলবো যে এই পরিমাণ তাপ দিয়ে আমাদের 2m বর, দুইটা যেহেতু সংঘর্ষ হয়ে একসাথে হয়ে গেছে, ঠিক আছে, একসাথে হলে কিন্তু সেটার স্থিতিস্থাপক সংঘর্ষ হয় না। তো যাই হোক, আমি ধরে নিলাম এখানে সবটা শক্তি তাপ শক্তিতে কনভার্ট হয়ে গেছে, এখানে স্থিতিস্থাপক ম্যাটার না। তাহলে 2m বর, ঠিক আছে, 2m বরের বরফকে একদম বাষ্পে পরিণত করে ফেলছে। তাহলে আমাদের বরফের যে বর সেটা হচ্ছে আমাদের 2m, ঠিক আছে। এখন বরফটাকে গলাতে, বরফ গলানোর আগে কিন্তু ওই যে বরফের তাপমাত্রা তোমাকে বলে দিয়েছিল হচ্ছে গিয়ে 12 ডিগ্রি সেলসিয়াস, -12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বরফটাকে আগে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে মানে বরফে আসবে। তাহলে হচ্ছে গিয়ে 2m বরের যে বরফ, এটা কোথায় আসবে, আগে হচ্ছে কি তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে আসবে। তাহলে এখানে যে সে তাপটা আসলে গ্রহণ করবে, এটা হচ্ছে এম এস আইস, বরফের বর হচ্ছে তোমার 2m, আইসের যে আপেক্ষিক তাপ এটা হচ্ছে এস আইস ইন্টু ডেলথিটা, এখানে কত হবে 12, কারণ আমরা এখানে ডেলথিটাটা জাস্ট পরিবর্তনটা কমছে নাকি বাড়ছে এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। ডেলথিটা প্লাস এই বরফটা তখন হচ্ছে গলে পানিতে পরিণত হবে, তখন এটা আমি সুপ্ত তাপের হিসাবে ম্যাটটা করতে হবে। বর কত 2m, আর বরফের যে হচ্ছে সুপ্ত তাপ সেটা কিন্তু তোমার দেয়া আছে কি এককে, ক্যালোরি এককে, তাই না। আচ্ছা, ক্যালোরি এককে দেয়া আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা হচ্ছে এখন আর মান বসাচ্ছি না, আমরা পরবর্তীতে মান বসাবো। তাহলে 2m L প্লাস পরবর্তীতে কী হবে, এই বরফটা 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে যাবে, বরফ গলছে, যে এখানে হয়ে কী হয়েছে 2m বরের বরফটা গলে গেছে, গলে পানিতে হয়েছে। এখন 2m বরের যে পানিটা সেটা হচ্ছে গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে যাবে, তার মানে হচ্ছে 2m এস ওয়াটার মানে এসের আপেক্ষিক পানির আপেক্ষিক তাপ ইন্টু হচ্ছে ডেলথিটা, এখানে হচ্ছে 100 মানে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে যাবে। যাওয়ার পর সেটা আবার বাষ্প হবে। খেয়াল করো ব্যাপারটা কিন্তু হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। তো হচ্ছে গিয়ে তোমাকে বলছে একদম কী হয়ে গেছে, বাষ্পে পরিণত হয়ে গেছে, তাই না, বাষ্পে রূপান্তর হয়েছে। তাহলে এই 2m বরটা আবার হচ্ছে তোমাকে বাষ্পে রূপান্তর হবে এটা বলছে। তাহলে 2m বর বাষ্পে রূপান্তর হলে বাষ্পের যে হচ্ছে সুপ্ততাপ সেটা হচ্ছে LB দ্বারা প্রকাশ করি, আর বরফ গলনের যে সুপ্ততাপটা সেটা হচ্ছে আমরা LF দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তো এই আর কি ব্যাপারটা। তাহলে এখন দেখো সব মান কিন্তু তুমি জানো, ঠিক আছে, সব মান তুমি জানো, জাস্ট হচ্ছে গিয়ে তুমি এখন ম্যাথটা সলভ করবা। এখন আমি যদি তোমাকে বলতাম যে এই পাশ থেকে হচ্ছে 2m এইগুলো কমন নিয়ে কাটাকাটি করে ফেলো, তাহলে সেটাও কিন্তু পসিবল হয়তো। এই যে এই পাশে 2 আছে, এই m কাটাকাটি করে ফেললাম, এই 2m 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 কাটাকাটি করে ফেললাম। তুমি কমন নিয়ে একসাথে কিন্তু কাটতে পারতা, আমি জাস্ট হচ্ছে তোমাদের বোঝানোর জন্য এরকমভাবে ভেঙে লিখলাম। তো বেগের মানটা তোমাকে বের করতে বলছে। তো সব কিছু এখন আমাদের হচ্ছে গিয়ে জাস্ট দেয়া আছে, জাস্ট হচ্ছে গিয়ে বেগের মানটা আমরা নির্ণয় করবো। তবে তোমাদের যে সতর্কতাটা অবলম্বন করতে হবে এটা তোমাদের বাসার কাজ, এটা আমি আর তোমাদের করে দেবো না। তোমাদের সতর্কতাটা হবে আমাদের এই যে বেলুটা, ঠিক আছে, এখানে যে আমরা বেলুটা বলতেছি যে গতিশক্তি যেটা সে মানে তাপ শক্তিতে রূপান্তর হয়েছে, এটা কিন্তু জুল এককে আছে, ঠিক আছে। এটা কি এককে আছে, জুল এককে আছে, কিন্তু এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে যে আপেক্ষিক তাপের মানগুলো দেয়া আছে, ঠিক আছে, আপেক্ষিক তাপের যে মানগুলো দেয়া আছে, এই যে এস আইস, তারপর হচ্ছে সুপ্ত তাপ, পানির আপেক্ষিক তাপ, তারপর হচ্ছে কি পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ, এই সবগুলাই কিন্তু কি এককে দেওয়া আছে, ক্যালোরি এককে দেওয়া আছে। তো তোমার কাজ হবে এই যে এখানে যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা হচ্ছে বসিয়ে এর সাথে আবার 4.2 গুণন করে দেয়া, ঠিক আছে। এখানে যে তাপটা আমরা পাবো অ্যাকচুয়ালি ফাইনালি গিয়ে এটার সাথে তুমি কি করো, আবার 4.2 দ্বারা গুণন করে দাও। এটা হচ্ছে তোমার এখানে সতর্কতাটা। অথবা তুমি হচ্ছে গিয়ে তোমাকে আমি হচ্ছে গিয়ে ভেঙে আরও আলাদা করে যদি বলি, তাহলে অ্যাকচুয়ালি কীভাবে করবা, ওই যে J = W/H এর যে সূত্রটা, তুমি এই সূত্রটা ইউজ করবা।
ঠিক আছে, এটা হচ্ছে তোমার এখানে তাহলে সমান সাইন দিয়ে ওকে। তোমরা যদি বুঝতে পারো তাহলে তো আমাকে আর মানে ওইরকমভাবে করে দিতে হবে না যে এটার সাথে, আচ্ছা আমি বলে দিই, এটার সাথে 4.2 গুণন করে ক্যালোরি থেকে আসলে জুলে নিতে হবে আর কি, ক্যালোরি থেকে জুলে নিবা, তাহলে হচ্ছে তোমাদের কাজ হয়ে গেল। তো এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, হোমওয়ার্ক। তো এরকমভাবে এগুলা করতে পারবা আশা করি, কারণ এখন এগুলা তোমরা বুঝে গেছো, তোমরা নিজেদেরও আসলে প্র্যাকটিসের দরকার আছে, সেজন্যই মেইনলি। ওকে, তারপরে দেখো তোমাকে বলছে কি এই কোয়েশ্চেনটা, এইটাও খুবই ইন্টারেস্টিং, জাস্ট হচ্ছে ওই যে আমাদের বিয়োগ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হওয়া। তোমাকে বলছে যে দুমুখ বন্ধ একটি কাঁচ নলে একটি 25 গ্রাম এর সীসার গুলি রাখা আছে এবং নলের বাকি অংশ 1 লিটার পানি দিয়ে ভর্তি আছে, ঠিক আছে। তো নলটিকে খাড়াভাবে ধরে উল্টানো হলে সীসার গুলিটি নলের 1 মিটার দৈর্ঘ্য বরাবর, তাহলে নলের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য বরাবর পড়লো। পানির উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে নলটিকে এরকম কতবার উল্টাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে কাজটা করব, এখানে হচ্ছে যে সেমভাবে শক্তির রূপান্তর, আমাদের হচ্ছে নলটা যদি একবার, ঠিক আছে, একবার যদি আমি যেরকমভাবে উল্টাই, ধরো এখানে হচ্ছে আমার লোহার টুকরাটা আছে নিচে, ঠিক আছে, ওই যে আমাদের সীসার যে গুলিটা আছে এটা নিচে আছে, আমি এরকমভাবে উল্টাই, তার মানে মিন করতেছে কি যে আমাদের এই লোহার টুকরাটা গড়িয়ে আমার হচ্ছে গিয়ে কী করবে, বা হচ্ছে কি যে উপর থেকে নিচে আর কি পড়বে, কতটুকু পড়বে 1 মিটার, তার মানে একবার উল্টানো মানে mgh পরিমাণ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হওয়া। এই যে লোহারগুলি এখানে আছে, উল্টালাম, এটা উপরে উঠে গেল, তারপর আবার নিজে নিজে পড়ে যাবে, তাহলে একবার উল্টানো মানে তার mgh পরিমাণ, ঠিক আছে, mgh পরিমাণ বিভব শক্তি তাপ শক্তিতে রূপান্তর হওয়া। তো আমরা তো আসলে জানি না কতবার হচ্ছে এইভাবে উল্টাতে হবে, তো আমরা ধরে নিলাম যে n সংখ্যক বার উল্টাতে হবে। তো আমি যদি n সংখ্যক বার উল্টাই তাহলে টোটাল n ইন্টু mgh পরিমাণ বিভব শক্তি তাপ শক্তিতে রূপান্তর হবে। আর তোমাকে বলছে এই পরিমাণ তাপ শক্তি দিয়ে পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে আর কি। তাহলে আমাদের এখানে পানির যে বর সেটা তোমাকে বলছিল 1 লিটার মানে 1 কেজি, ঠিক আছে, তার মানে এম ওয়াটার এস ওয়াটার, যেহেতু আমরা এটা জুল এককে বসাচ্ছি, আর এখানে যেহেতু জে এর মান দেওয়া নেই বা আমাদের এককগুলা ক্যালোরি এককেও দেওয়া নেই যে পানির আপেক্ষিক তাপ এত ক্যালোরি, মানে এরকম কোনো ইনফরমেশন দেওয়া নেই, তার মানে এখন কিন্তু আমার স্বাধীনতা আছে, আমি এটাকে যেহেতু জুল এককে মাসটা আমি পাবো, তাহলে এখানে যে আমি ব্যাপারগুলো বসাবো বা ইউনিটগুলো আমি বসাবো, এটা আমি জুল এককেই বসাবো। তাহলে পানির হচ্ছে বর, পানির আপেক্ষিক তাপ, আর হচ্ছে ডেলটিটাও তোমাকে বলে দিচ্ছে যে 1 ডিগ্রি সেলসিয়াস, তাই না। ওকে, তাহলে চলো এখন আমরা মান বসিয়ে দিই। পানির যে বর সেটা হচ্ছে 1 কেজি। এখন যেহেতু আমার নিজের স্বাধীনতা আছে, তাহলে আমি আর ক্যালোরিতে যাব না, যেহেতু এই পাশে জুল, আমি এই পাশেও জুল বসাবো, তাহলে 4200 জুল পার কেজি, ঠিক আছে। অবশ্যই কিন্তু এখানে আমার কেজি ইউনিট বসাতে হবে। কেন কেজি ইউনিট বসাতে হবে, এটা কিন্তু একটু আগে হচ্ছে কি আমরা বলছিলাম যে হচ্ছে যেহেতু এখানে mgh, এখানে এমটা কিন্তু অবশ্যই কেজি, তার মানে এখানেও আমাদের কেজি এককে বসাতে হবে জুল পাওয়ার জন্য, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের ডেলটিটা কত 1, এই তো হয়ে গেল। আচ্ছা, তাহলে তুমি যদি এখানে ওই যে বরটাকে তুমি যদি 1000 গ্রাম বসাতা, তাহলে 4.2 বসালেও সমস্যা ছিল না। তখন যেন কোন পার্সপেক্টিভে বলছিলাম যে হচ্ছে আসলে মানে ওই সেম ইউনিট লাগবে, আচ্ছা কোনো একটা পার্সপেক্টিভ ছিল। তো যাই হোক, আমাদের যখন এরকম টাইপের কিছু আসবে তখন হচ্ছে কি আমরা চেষ্টা করব মানে হচ্ছে কি অন্য কোনো ইউনিটে না যাওয়ার জন্য, তাহলে হচ্ছে কি আমাদের ভুল হয়ে যেতে পারে আর কি। ওকে, তাহলে হচ্ছে আমাদের এখানে বের করতে হবে n এর মানটা, তাহলে n ইকুয়াল সমান আমাদের এই পাশে গিয়ে mgh ভাগ হয়ে যাবে, তাহলে mgh, তাহলে এই যে এমটা, এই পাশের যে এমটা, এই পাশের এমটা কিন্তু বুলেটের বর, এটা কিন্তু পানির বর না, তাহলে বুলেটের বর কত 25 গ্রাম, ঠিক আছে। তাহলে 25 বা হচ্ছে তোমার 1000 গ্রাম থেকে হচ্ছে কি আমরা নিয়ে গেলাম কেজিতে, জি এর মান হচ্ছে তোমার 9.8 ইন্টু এইচ ছিল 1 মিটার, ঠিক আছে, 1 মিটার যে দৈর্ঘ্যটা ছিল সেটা আর কি। ওকে, তাহলে চলো আমরা দেখি এখানে মানটা তাহলে কত হয়। তাহলে 4200 ইন্টু 1000 মানে 1000 উপরে উঠে যাবে আর কি, ভাগ হবে তোমার 25 ইন্টু 9.8, তাহলে আমরা দেখতেছি এখানে 17142, অনেকবার, বাপরে বাপ, 17142 বার, তার মানে নলটাকে আমি যদি এরকমভাবে 17142 বার মানে এরকমভাবে উল্টাই, এই যে এরকমভাবে একটা মানে একটু পরপর এরকম করি, এরকমভাবে উল্টাই, তাহলে এরকম 17142 বার উল্টালে পানির তাপমাত্রা, ওই যে 1 কেজি যে পানি ছিল এই পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা দেখি পরবর্তীতে আরও কোনো ম্যাথ আছে কিনা। আচ্ছা, আরেকটা ম্যাথ এখানে আছে। তো আজকের ক্লাসটা আমরা আর খুব বেশি অগ্রসর হবো না, যেহেতু ক্লাসের ডিউরেশনটা অনেক বেড়ে গেছে।
এটা তোমরা নিজেরা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। যেহেতু আমরা এই টাইপের অনেক ম্যাথ সলভ করছি, আমরা হচ্ছে গিয়ে পুরো ক্লাস আসলে এই ম্যাথেই সলভ করে আসছি। তো তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করে নিজেরা সলভ করে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা যে এটা অ্যান্সারটা আসলে কত হয়েছে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে তাহলে, আর স্লাইড থাকার কথা না, তো তোমরা হচ্ছে কি আশা করি মানে এই ক্লাসটা তো দেখবাই, পাশাপাশি হচ্ছে তোমাদের বই থেকে এরকম ক্যালোরিমিটার অথবা হচ্ছে কি বইয়ে যদি না থাকে, বইয়ে থাকবে, বইয়ে তুমি মানে প্রামাণিক স্যার অথবা হচ্ছে সেলো স্যার মানে 3-4টা বই ঘাটাঘাটি করলে কিছু ম্যাথ পাবা। প্লাস হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং যে কোয়েশ্চেন ব্যাংক এগুলো ঘাটাঘাটি করলে আরও কিছু ম্যাথ পাবা। আর হচ্ছে কি আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রায় এরকম আসে যে জলপ্রপাত, যে উপর থেকে পানি পড়ছে, তাপমাত্রার পার্থক্য এত হয়েছে, তাহলে হচ্ছে পাহাড়ের উচ্চতা কত, মানে এরকম টাইপের কিছু ম্যাথ আর কি আসে। তো তোমরা হচ্ছে কি ওই টাইপের ম্যাথগুলো একটু মানে খুঁজে প্র্যাকটিস করে ফেলবা এই ক্লাসের পরপরই, তাহলে দেখবা যে প্র্যাকটিসের ফলে তোমাদের হচ্ছে কি মানে ফার্দার যে হচ্ছে এরকম টাইপের যখনই কোয়েশ্চেন পাবা তখন হচ্ছে ওইগুলো সলভ করতে আরও হচ্ছে কি মানে দ্রুততার সাথে সলভ করতে পারবা, সলভ করতে হচ্ছে আরও সহজ হবে, এবং তোমরা হচ্ছে কি মানে সলভ করার সাথে সাথে এনজয়ও করতে পারবা আর কি সমস্যাগুলো। তো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই তাহলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।